স্বাগত জানাচ্ছি পিসটক ক্যাফের চতুর্থ পর্বে। আমি শারমিন চৌধুরী আছি আপনাদের সাথে। আপনারা জানেন ইউএনডিপির ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ প্রেজেন্টস পিসটক ক্যাফে আমাদের নিয়মিত আয়োজন, যেখানে আমরা বিভিন্ন সামাজিক ইস্যুতে ডায়ালগ করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয় এবং আমরা পরিবর্তিত প্রেক্ষাপটে অর্থাৎ কোভিড-19 প্রেক্ষাপটে আমরা গত পর্ব থেকেই আমাদের এই আয়োজন নিরাপদ দূরত্বে থেকে ঘরে বসে করছি ডিজিটাল প্ল্যাটফর্মে। আজকে আমরা যে বিষয়বস্তুতে কথা বলবো, উইমেন ইন প্যান্ডেমিক, সার্ভাইভ, রিয়্যাক্ট, ইভলভ। একটু মোটা দাগে বললে এই মহামারীর সময়ে কিভাবে নারীরা নিজেরা সার্ভাইভ করছে, অন্যদেরকে সহায়তা করছে শক্ত অবস্থানে থেকে, এবং কিভাবে যাবতীয় অডস, যাবতীয় চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং বিকশিত হচ্ছে, অন্যকে বিকশিত করছে। এই আলোচনায় আজকে আমরা আছি, আপনাদের সাথে এই ডায়লগে আছি, এবং আমার সাথে আছেন চারজন খুবই ভাইব্রেন্ট নারী প্যানেলিস্ট। আমি তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আছেন হাসিন জাহান, কান্ট্রি ডিরেক্টর ওয়াটার এইড। আছেন শাগুফি হোসেন, ফাউন্ডার লিপিং বাউন্ডারিজ। তহিদা শিরোপা, ফাউন্ডার মনের বন্ধু। এবং টিনা এফ জাবিন, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার, আইসিটি ডিভিশন। আর অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কিন্তু যে কোনো সময় জয়েন করতে পারেন। আগের মতোই আপনারা একটা অপশন আছে, আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই, রেইজ হ্যান্ডস। সেখানে গিয়ে রেইজ হ্যান্ডস অপশনটা ক্লিক করলে আপনাদেরকে আমরা ওয়েলকাম করব কথা বলবার জন্য, অথবা চ্যাটিং অপশনে গিয়েও কিন্তু আপনারা টেক্সট করতে পারেন আপনাদের প্রশ্ন বা মতামত, আমরা সেটিও নিতে চাইবো। আমরা শুরু করি। আমি শুরুতে প্যানেলিস্টদের কাছ থেকে এক পর্ব করে শুনে নিই, তারপর নিশ্চয়ই অডিয়েন্স আপনাদের সেই যথারীতি আমাদের সেই ডায়লগ চলবে। শাগুফি হোসেন, আপনার কাছ থেকে শুরু করি। আপনি মাদ্রাসা ছাত্রীদের নিয়ে কাজ করেন। নারীরা আমাদের বাংলাদেশের যে একটা প্রেক্ষাপট, যে বাংলাদেশের নারীরাই একরকম পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তার উপরে মেইন স্ট্রিম মনে করে যে মাদ্রাসা ছাত্রীরা আরো একটু ব্যাকডেটেড বা একটু পিছিয়ে পড়া অবস্থানে থাকে। আপনি কেন মাদ্রাসা ছাত্রীদেরকে নিয়ে কাজ করার বিষয়টি চিন্তা করলেন, সেটি আমারই একটু জানতে আগ্রহ। এবং তারপরে সেখানে কাজ করতে গিয়ে আপনার অভিজ্ঞতা কেমন? আমি অবশ্য কিছুটা জেনেছি, সবাই একসাথে জানি। শাগুফি হোসেন। থ্যাংক ইউ। আমি প্রথমে বলে নিতে চাই যে I'm very excited to be a part of this panel. Hasinapa was my boss at WaterAid when I used to work there. So আমার জন্য এটা বিশাল বড় একটা অনার যে আমি আমার বসের সাথে একই প্যানেলে কথা বলছি। মাদ্রাসায় কাজ করা শুরু হয় এটা আসলে 2014 সালে আমার অফিসিয়ালি আমি প্রজেক্টটা শুরু করি। তারও আগে 2012-তে আমি একটা আর্টিকেল পড়ি ডেইলি স্টারে, যেটা ফরচুনেটলি অর আনফরচুনেটলি ততদিন পর্যন্ত আমি আসলে কোনো পজিটিভ টেক মাদ্রাসার উপরে কখনো পড়িনি। তার আগে আমি যখন মাদ্রাসা নিয়ে পড়েছি সবসময় একটা কাউন্টার টেরোরিজম বা টেরোরিজমের লাইটে সবসময় মাদ্রাসাকে তুলে ধরা হতো। তো আমার মাথায় আসলে মাদ্রাসা নিয়ে কিছু স্টিরিওটাইপ কাজ করতো, মাদ্রাসা স্টুডেন্টদেরকে নিয়ে কিছু স্টিরিওটাইপ কাজ করতো। আমি নিজে ইংলিশ মিডিয়ামে পড়া, যেটার কারণে আমার আসলে কখনো কোনো মাদ্রাসার ছাত্র বা ছাত্রীর সাথে মেশার তেমন একটা সুযোগ হয়নি। তো তখন অনেকটা হুজুগের মাথায় আসলে আমি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল প্রজেক্ট শুরু করি। সেটা করতে গিয়ে দেখা দেয় যে আসলে ওদের সমস্যাটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে না, ওদের সমস্যাটা আসলে যে স্টিরিওটাইপটা যেটা আমার মধ্যেও ছিল, আমার আশেপাশে মানুষের মধ্যেও ছিল, সেটাই আসলে ওদেরকে জীবনে আগাতে দেয় না, ওদের জন্য বাধা হয়ে দাঁড়ায়। তো সেখান থেকে আমার কাজের ডিরেকশনটা কিছুটা চেঞ্জ হয়, এবং কাজ করতে গিয়ে আমি আরো তখন ডিসকভার করি যে মাদ্রাসার ছেলেদেরকে যেরকম তাও দেখা যায় বিভিন্ন প্ল্যাটফর্মে, মেয়েদেরকে একেবারেই দেখা যায় না। আপনি ন্যাশনাল ডিবেট কম্পিটিশন এক্সেট্রা তাও দেখবেন ছেলেদেরকে, চাকরি ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, কিন্তু মেয়েদের কথা একেবারেই শোনা যায় না, যে কারণে ওরা একেবারে আমরা বলে থাকি ইনভিজিবল। তো যেটা তখন আর কি আমরা ডিসাইড করি যে মেয়েদের ভিজিবিলিটি বাড়ানো নিয়ে আমরা কাজ করবো, মাদ্রাসার মেয়েদের ভিজিবিলিটি বাড়ানো নিয়ে কাজ করবো। খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয় আমার। প্রথম আমি আমার স্টিরিওটাইপ ভাঙাগুলার কথাই বলি। আমার প্রথম স্টিরিওটাইপ ছিল যে হচ্ছে ওরা সবাই কনজারভেটিভ, ওরা সবাই একরকম। দেখা গেল যে না, আমি যখন কাজ করতে শুরু করলাম আমি দেখলাম যে আমার সেই সময় আমার অ্যাডোলেসেন্ট কাল যেটা, আর ওদের অ্যাডোলেসেন্ট কালে যে চিন্তা ভাবনা, নট নেসেসারি যে আমরা বিভিন্ন মিডিয়ামে পড়ছি দেখি খুব আকাশ পাতাল তফাৎ হচ্ছে। ওরা যে ধরনের অনেক সময় ওরা যে ধরনের মেন্টাল স্ট্রাগল গুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, আমিও সেই ধরনের মেন্টাল স্ট্রাগল গুলো করে এসেছি। অবশ্যই আমি
অনেক অনেক প্রিভিলেজ নিয়ে মানে এসছি এবং আমি অনেক প্রিভিলেজ নিয়ে বড় হয়েছি। তবে in a lot of ways we're very similar, so it was very easy for me to connect to their stories. um, তারপরে আমার দ্বিতীয় স্টিরিওটাইপ ছিল যে ওরা নিশ্চয়ই, ওদের মধ্যে নিশ্চয়ই ক্রিয়েটিভিটির অভাব। আমরা এই কথাটা আমার বলতে খুব ভালো লাগে যে 2016 সালের দিকে আমরা ওদের সাথে একটা আর্ট এক্সিবিশন করি। আমি যেটার প্রশ্ন, ওদেরকে একটা প্রম্পট দেয়া হয় যে নারী হিসাবে তোমরা নিজেদেরকে কিভাবে দেখো, এটা একটা চিত্রের মাধ্যমে তুলে ধরো। Are just the diversity and the range of that the paintings that came up, আমার কাছে that was মানে খুবই কি বলবো, অভিভূত করার মতো আর কি। আমি খুব প্লেজেন্টলি সারপ্রাইজড হই এবং খুব এবং খুব হাম্বলড হই যে মানে আসলে it was a reality check for me as well. এছাড়াও প্রতিনিয়তই আমি নতুন নতুন জিনিস ডিসকভার করি ওদের ব্যাপারে। ওরা they're not backward as we think they are. They have ওদের এখন আসলে তথ্য প্রযুক্তির কারণে ওদের অ্যাক্সেস টু ইন্টারনেট বেড়েছে, ওরাও অনেক কিছু দেখে, অনেক কিছু শেখে, অনেক কিছু নিয়ে ওদের কিউরিওসিটি হয়, অনেক প্রশ্ন তারা করে। আর ঠিক আমার আপনার মতনই, আমরা ওই বয়সে যে ধরনের স্ট্রাগলস এর মধ্যে দিয়ে গিয়েছি, ওরাও একই ধরনের স্ট্রাগলস এর মধ্যে দিয়ে যাচ্ছে। আবার যে ধরনের জিনিস আমাদেরকে ইন্সপায়ার করতো, ওদেরকেও একই জিনিস ইন্সপায়ার করে। So there's not a huge world of difference between us and them. In fact, এই us and them এর কনসেপ্টটাই বোধহয় প্রবলেমেটিক। নিশ্চয়ই, খুবই দারুণ কথা বলেছেন। নিশ্চয়ই এই অভিজ্ঞতা থেকে আরো কিছু বিষয় উঠে আসবে, আরো কিছু প্রশ্ন আমি করবো, অডিয়েন্সরাও নিশ্চয়ই আরো কিছু বিষয় আছে তাদের মনেও, তারাও জানতে চাইবেন। আমি টিনা ইফজাবিন আপনার কাছ থেকেও শুনতে চাই, আসলে সবারই নিজের কথাটুকু শুনি, কারণ সেটাও হয়তো একটা স্ট্রাগলের বিষয় ছিল, একটা চ্যালেঞ্জের জায়গা ফেস করে আপনারা যার যার অবস্থানে এসেছেন। উদ্যোক্তা হওয়াটা তো সেটি একটা বড় বিষয়, নারী হয়ে নারী উদ্যোক্তা, সেখানেও নিশ্চয়ই কিছু বিশেষ বিষয় আপনাকে ফেস করতে হয়েছে এবং সেই অভিজ্ঞতাটা আপনি নিশ্চয়ই বলবেন। সাথে সাথে এখন একটা বিশেষ পরিস্থিতি চলছে, কোভিড-19, সবাইকেই খুব স্ট্রাগল করতে হচ্ছে, সার্ভাইভ করার জন্য স্ট্রাগল করতে হচ্ছে। আপনারা কিভাবে সার্ভাইভ করছেন, স্ট্রাগলটা কিরকম? থ্যাংক ইউ শারমিন, আর থ্যাংক ইউ ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ, আমাদের পিস ক্যাফে। সবাইকে অনেক শুভেচ্ছা, শুভ সকাল। আই থিঙ্ক এখনো সকাল আছে। সো আসলে দুইটা জিনিস, একটা হলো আমার জীবনের স্ট্রাগল গুলা, শাগুফে যেটা বললো আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, যে অ্যামেজিং যেই স্টোরিজ গুলা বললো মাদ্রাসা গার্লসদেরকে নিয়ে। আমাদের জীবনের স্ট্রাগলটা একটু ডিফারেন্ট, কারণ আমরা আসলে আসছি একটা খুব প্রিভিলেজ একটা ব্যাকগ্রাউন্ড থেকে। আমি বড় হয়েছি একটা সোসাইটিতে এবং একটা ফ্যামিলিতে যেখানে আমার নানির মা, তারা অত্যন্ত শিক্ষিত ছিল। আমার নানির মা, উনি মানে খুবই about 100 years ago, she was an SSC equivalent to SSC graduate. সো সেখান থেকে যখন আমরা দেখি, আমি বড় হয়েছি অত্যন্ত প্রিভিলেজ একটা ব্যাকগ্রাউন্ডে, খুবই প্রগতিশীল একটা ফ্যামিলিতে, এবং আমাদের ভ্যালুজ এবং আমাদের সাপোর্ট খুব খুব ডিফারেন্ট ছিল একটা মেয়ের জন্য। তো সেখান থেকে বড় হওয়ার জন্য যেটা হয়েছে আমাদের মধ্যে, আমার সাথে আমার যারা খালা আছে, আমাদের কাজিনসরা, যে আমরা একটা জিনিস শিখেছি, সেটা হলো উইথ প্রিভিলেজ কামস রেসপন্সিবিলিটিস। এবং সেই রেসপন্সিবিলিটিস ইজ নট জাস্ট ফর ইয়োর ফ্যামিলি মেম্বার্স, বাট অলসো রেসপন্সিবিলিটিস টু দ্য কমিউনিটি। সুতরাং এই যে শাগুফে ওর কথাটা বললো যে আমি অনেক প্রিভিলেজড এবং আমি কমিউনিটিকে সার্ভ করতে গিয়েছি একটা স্পেসিফিক কমিউনিটিতে, সো আমারও সেরকম একটা ড্রিম ছিল সবসময়। এবং এই ড্রিমটার জন্য আমি নিজেকে উদ্যোক্তা বলবো না, তবে আমি নিজেকে কিছুটা বলি স্টার্ট আপ। এবং এই স্টার্ট আপ সিস্টেমটা আমার যে বাংলাদেশে আসা 3-4 বছর আগে আমাদের যে স্টার্ট আপসদেরকে, এন্টারপ্রেনার্সদেরকে নিয়ে আমি কাজ করি, সো এই পুরো প্রজেক্টটাই ইজ কাইন্ড অফ আ স্টার্ট আপ। কারণ আমি আমার ইউজুয়াল যেখানে আমি ছিলাম এক সময়, এখনো থাকি, মাঝে মাঝে যাই সান ফ্রান্সিসকোতে, সেটা ছেড়ে আমি আসলে বাংলাদেশে এটা একটা আমার মিশন নিয়ে আমি আসছিলাম। সো উদ্যোক্তা বলতে গেলে হয়তোবা সেটা একটা উদ্যোগ আমার জন্য। সেখানে আমার স্ট্রাগলটা যেটা ছিল, আমার নিজের পার্সোনাল স্ট্রাগল,
and that struggle যেটা ছিল সেটা হলো এইখানকার সিস্টেমটাকে বোঝা, কালচারটা বোঝা, এবং টু বি মোর এমপ্যাথেটিক। আমরা যাই করি না কেন মানুষ হিসাবে আমাদের কিছু জিনিস থাকার দরকার, এবং সেটা হলো এমপ্যাথি, নিজেকে অন্যের জায়গায় বসায় দেখো যে আসলে চ্যালেঞ্জেস গুলা কি, আসলে একজনকে ইন্সপায়ার করবে কোন জিনিসগুলা। সো ওই জিনিসটা আমাকে অনেক বেশি শিখতে হয়েছে। সো দ্যাট ওয়াজ ওয়ান থিং। আরেকটা হলো চ্যালেঞ্জেস ছিল জাস্ট ইন জেনারেল এখানকার কালচার, ওয়ার্ক কালচার, এখানকার মাইন্ডসেট, সেই জিনিসগুলাকে বোঝা এবং নিজেকে অনেক হাম্বল করা। সো 3.5 বছরে আমি অনেক কিছু শিখছি, এবং তার মধ্যে একটা হলো হিউমিলিটি, এবং প্রত্যেক দিনই আমি শিখছি। তো সেটা একটা। আর এখন গোয়িং ব্যাক টু এই মুহূর্তে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা কি করছি, আমার মনে হয় যে আমার জন্য যেটা ছিল, আমি সেই স্টোরিটা শেয়ার করি। আমি যেহেতু আমার সুযোগ ছিল ইউএসএ তে ফেরত যাওয়ার, আমাদের স্পেশাল কিছু ফ্লাইট গিয়েছে, গত 1 মাসে 3টা ফ্লাইট গিয়েছে, এবং প্রত্যেকটা ফ্লাইটে আমি একবার করে চিন্তা করেছি যে আসলে আমি কি যেতে চাই। এন্ড আমি চিন্তা করলাম যে আমি যাব না, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই যে 3.5 বছর আমি বাংলাদেশে আসছি, আমার এই যে একটা উদ্যোগ ছিল বাংলাদেশে কিছু করার, উদ্যোক্তাদেরকে নিয়ে, নারীদেরকে নিয়ে, ইউথদেরকে নিয়ে, সেটার আসলে রিয়েল পারফরমেন্স করার সুযোগটা হলো এখন। কারণ যখন সবকিছু ভালো তখন কিছু করা সহজ, কিন্তু এখন একটা আমরা বিশাল চ্যালেঞ্জ, ক্রাইসিস, ওয়ার্ল্ড ক্রাইসিসের মধ্যে আছি। এখন আসলে আমাদের মিশনে টু কাম অ্যান্ড অ্যান্সার ফর দ্য কল। সো আমার ডিসিশন ছিল যে আমি যাব না, এবং না গিয়ে আমি কি করতে পারি। সো আমি এখন 3-4টা প্রজেক্ট করছি। একটা হলো স্টার্টআপসদেরকে কিভাবে এর মধ্যে বিভিন্ন ধরনের সাপোর্ট দেয়া যেতে পারে, ফান্ডিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের টেকনিক্যাল সাপোর্ট, সে সমস্ত কিছু প্ল্যাটফর্মে আমি জড়িত। আমি চেষ্টা করছি আমার লিমিটেড নলেজ এবং রিসোর্সে কিছু করার। আর 2 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো যে হিউম্যানিটেরিয়ান সাপোর্ট। সো আমি আমাদের যে এক্সপ্যাট প্ল্যাটফর্মস আছে, সেই প্ল্যাটফর্মস গুলোর সাথে আমরা কাজ করি। আমাদের বিদেশে অনেক মানুষ থাকে, আপনারা জানেন, এবং তাদের কিছু ফিলান্থ্রপিক অর্গানাইজেশনস আছে। সো সেরকম কিছু অর্গানাইজেশনস এর সাথে আমি কাজ করছি, এবং আমরা বেসিক্যালি আমরা সাপোর্ট প্যাকেজ ডেলিভারি করছি টু people who needs it, and not necessarily these people are extremely poor. There are families who are in the middle income class, but they are just at a very difficult situation because of this current pandemic that we are that's going on. So সেই জন্য আমরা we are doing all kinds of support package distributions. So ওইটা আমি আসলে এখান গ্রাউন্ডে থেকে কিভাবে কাজ করছেন, নিশ্চয়ই এটি খুবই বড় একটা বিষয়, এবং এই সময় আসলে প্রমাণ করার জায়গা যে আমরা মানুষ। সেই জায়গাটাতে আমরা কিভাবে সবাই কাজ করছি, সেই জায়গাটাতে নিশ্চয়ই আরেকবার সবার কাছ থেকে একটু শুনবো। অনেকেই যার যার প্ল্যাটফর্ম থেকে কাজ করছেন, সেখানে নিশ্চয়ই আমি শুনতে চাইবো। হাসিন জাহান, আপনার কাছ থেকে একটু শুনি। আপনি যে অবস্থানে গেছেন, মানে সেখানে নারীরা খুব একটা সেখানে কাজ করে না বলি আমি জানি। আর সেখানে আপনার যাওয়াটা কি করে, এই এই স্টোরিটা নিশ্চয়ই আমাদের সাথে একটু শেয়ার করবেন। আমরা জানি যে আপনারা এখন এই কোভিড-19 সিচুয়েশনকে নিয়ে, মানে সেকেন্ড পোর্শনে আসছি, কোভিড-19 সিচুয়েশন একটা ওয়েব সিরিজ করছেন, সেই স্টোরিটাও যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। হাসিন জাহান। ধন্যবাদ। খুব ডিফিকাল্ট প্রশ্নে ফেলে দিলেন, কারণ আমি আসলে টিনা আপা কিংবা শেরুফের মতো প্রিভিলেজড কেউ না। মানে আমার জীবনটা ওয়াজ ভেরি স্ট্রাগলড লাইফ। আমি খুব সংক্ষেপে এটা বলবো, আমি একটা ব্লগ লিখি hasinjahan.me দিয়ে। আপনারা ইচ্ছা করলে সেখানে দেখতে পারেন, আমার রিয়েল লাইফের অনেক এক্সপিরিয়েন্স সেখানে আছে। সো আমি যেই 2-3টা লাইনে আমার জীবনীটা বলবো এই মুহূর্তে,
আর ডেপথে যাব না। সেটা হচ্ছে যে আমার বিয়ে হয়, আমার প্রথম বিয়ে হয় তখন আমার বয়স ছিল 17 বছর, 17.5 আমার ছেলে হয় ধরেন 18 বছরে এবং আমার 19 বছরের মধ্যেই ডিভোর্স হয়ে যায়। তো আমি এই ছেলেটাকে সহই বুয়েটের মতো জায়গায় পড়াশোনা করে পাশ করেছি এবং আমি মাস্টার্স করেছি এবং আমার জীবনে আমি বুয়েটে ইঞ্জিনিয়ারিং করেছি। সুতরাং আমার যে প্রফেশনাল লাইফ এই শুরুটা হয়েছিল অনেক কষ্টে, মাঠে কাজ দিয়ে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এবং সেখান থেকে আমি ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টে বুয়েটে চাকরি করেছি, একটা ট্রেনিং ইনস্টিটিউট আইটিএন বুয়েট নামে পরিচিত, সেটাতে কাজ করেছি এবং বাংলাদেশের অন্যতম বড় বড় ওয়াটার স্যানিটেশন প্রজেক্টে কাজ করেছি এবং সবশেষে এখন আমি ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হিসেবে। তো আমার ফ্যামিলি হয়তো মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছিলেন, ফাইন্যান্সিয়াল স্ট্রাগল হয়তো কিছুটা ছিল, কিন্তু যেই ধরনের সোশ্যাল ট্রমা এবং স্ট্রাগলের মধ্যে দিয়ে আমি এসেছি তাতে আমার একটা রিয়েলাইজেশন হয়েছে যে আমি যদি পেরে থাকি এখানে আসতে, অনেকেই পারবে এবং মেয়েদেরকে পারতেই হবে। এবং যেই কারণে আমি সবসময় চেষ্টা করি যারা অল্প বয়সী আছে তাদেরকে কিভাবে পেট্রন করা যায়, তাদেরকে কিভাবে অনুপ্রাণিত করা যায়, এবং বিশেষ করে সে যদি মেয়ে হয় তাহলে তার জন্য আমার একটা বাড়তি ভালোবাসা থাকে, একটা বাড়তি চাওয়া থাকে। এবং আজকে সেগুলো থেকে আমার সাথে দেখে আমি হচ্ছি ভেতরে ভেতরে অনেক বেশি আনন্দিত হয়েছি এবং আমি মনে করি যে আমার আস্তে আস্তে সরে যাওয়ার সময় হচ্ছে এবং আমার জায়গা নেওয়ার জন্য লোক তৈরি হয়ে যাচ্ছে। তো সেটা আমার একটা ভালো লাগে। এখন আমি প্রফেশনাল কি করছি বা আমরা ওয়াটার এইড কি করছে সেই কথা বলার আগে আর একটু বলতে চাই, সেগুলো যেখানে শুরু করেছিল যে মাদ্রাসার মেয়েরা ছবি আর্ট এক্সিবিশন করছে, সেই আর্ট এক্সিবিশনের বেশ কিছু ছবি সেগুলো তার ফেসবুকে পোস্ট করেছিল এবং আমি খুব মন দিয়ে সেগুলো দেখাচ্ছি। একটা ছবিতে একটা ছবি এঁকেছে একটা মেয়ে, এটা একটা মূলার মতো একটা সবজি, কিন্তু তার চাইতে বড় কথা তার পাশে ছোট করে সে একটা গুটি গুটি হাতে একটা ব্যাখ্যা দিচ্ছে। সেই ব্যাখ্যার মধ্যে যেটা লিখেছে আমার এক্স্যাক্টলি সেই কথাগুলো আমি বলতে পারবো না, তার অর্থ হচ্ছে যে সে তার নিজেকে প্রকাশ করেছে যে একজন মেয়ে হিসাবে তার অবস্থানটা এমনই একটা সবজির মতো যে সবাই তাকে ব্যবহার করছে করে। এই কথাটা আমার কাছে মনে খুব লেগেছে যে আসলে এই যে মেয়েরা একটা সবজির মতো, একটা আলুর মতো, একটা মূলার মতো, যে সবাই তাকে শুধু বিভিন্নভাবে ব্যবহার করে যাচ্ছে, এই জিনিসটা আমাকে খুব স্ট্রাইক করেছে। আমার মনে হচ্ছে যে সে গভীরভাবে চিন্তা করেছে এবং আমাদের সবার গভীরভাবে চিন্তা করা উচিত যে আমরা কি শুধু ব্যবহৃত হব, না আমরা নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে আমাদের কন্ট্রিবিউশন মানুষ একসেপ্ট করবে, অ্যাকনোলেজ করবে, অ্যাপ্রিসিয়েট করবে এবং বেনিফিটেড হবে। তো সেই জায়গা থেকে আমাদের চিন্তা করা উচিত একটা মেয়ে হিসাবে। আমরা যে কাজটা করি ওয়াটার এইড, সেটা হচ্ছে আমরা অপেক্ষাকৃত দরিদ্র মানুষের জন্য কাজ করি এবং বস্তিতে আমরা এই মুহূর্তে প্রায় 5 লক্ষ বস্তিবাসীর সাথে কাজ করছি এবং আমরা গ্রামেও কাজ করছি। এবং যেহেতু আমরা বস্তি এবং গ্রামে কাজ করি, আমরা চিন্তা করি যে অপেক্ষাকৃত দরিদ্র যারা, অবহেলিত যারা, তাদেরকে কিভাবে সাহায্য করতে পারি। এবং আমরা একটি ওয়াশ এজেন্সি, ওয়াশ হচ্ছে ওয়াটার স্যানিটেশন এবং হাইজিন, এই ওয়াশ নিয়ে আমরা কাজ করি। এবং যেহেতু কোভিড এর সাথে ওয়াশ খুব সম্পর্কিত, আপনারা জানেন যে সবার আগে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রিভেন্টিভ মেজার সেটা হচ্ছে সাবান দিয়ে ঘন ঘন ভালোভাবে হাত ধুতে হবে, এই কাজটা করতে হবে। সুতরাং এই কাজটা প্রমোট করার জন্য একটা বেসিক এসেনশিয়াল সার্ভিস হিসেবে আমরা এই কাজটা করে যাচ্ছি গ্রামে এবং শহরে। এবং আমরা বিশেষ করে শহরে যখন কাজ করছি তখন একটা উদাহরণ শুধু আপনাদেরকে দিব, এটা আজকে আমার সকালের অভিজ্ঞতা। সেটা হচ্ছে যে আমরা যেহেতু ওয়াশ নিয়ে কাজ করি এবং পানি একটা বড় বিষয়, সেক্ষেত্রে গ্রামে এবং শহরে মেয়েদের ওয়ার্ক বার্ডেন কিন্তু বেড়ে যাচ্ছে। এই ওয়ার্ক বার্ডেন নিয়ে আমি হয়তো কথা বলবো না, আরো অনেকে হয়তো কথা বলবো, কিন্তু একটা বিষয় না উল্লেখ করেই পারছি না যে মেনস্ট্রুয়েশন, এটা একটা টাবুর জায়গা, আমরা কেউ এটা নিয়ে কথা বলি না। আমি বহু বছর ধরে এটা নিয়ে কথা বলছি, এখন অনেকেই কথা বলেন, ভালো লাগে শুনতে। আমরা ছোট্ট একটা অনলাইন স্টাডি করার চেষ্টা করেছি যে এই সময় বস্তিতে যেহেতু খুব কনজেস্টেড সবাই থাকে, একটা রুমে 3 থেকে আপনার অনেক সময় দেখা যায় 9 জন 11 জন পর্যন্ত একটা রুমে থাকছে। তো মেয়েরা আসলে এই ম্যানেজ করছে কিভাবে, তারা এই পিরিয়ডটাকে ম্যানেজ করছে
করে, কারণ তারা কমন টয়লেট ইউজ করে, ন্যাপকিনের অভাব, এই সেই। তো একটা জিনিস আমার কাছে আজকে সেই স্টাডি থেকে একটা কেস স্টাডি বের হয়ে আসছে, যে একটা ফ্যামিলি যেখানে ভদ্রলোক আসলে গার্মেন্টসে কাজ করে, তার 2 মেয়ে এবং স্ত্রী বাসায় থাকে, সে 3 মাস ধরে বেতন পায় না এই লকডাউনের কারণে। এবং এই যে 3 মেয়ে, তার 3 জন ফ্যামিলি মেম্বারের একসাথে পিরিয়ড হচ্ছে কাছাকাছি সময়। এখন সে বাবা হিসাবে 3 মাসের বেতন পায় না, সে এটা এফোর্ড করতে পারছে না যে 3টা প্যাড কিনে দিবে। মা যেটা করছে, সে নিজে আসলে পুরোনো কাপড় ব্যবহারে ফিরে গেছে, মেয়ে দুইটাকে দিচ্ছে প্যাড ব্যবহার করতে। এই যে মেয়েদের স্ট্রাগল, এইরকম স্ট্রাগল আসলে আমরা অনেক সময় দেখতে পাই না। তো এগুলো ইনভিজিবল স্ট্রাগল, ইনভিজিবল মানুষের মতো অনেক ইনভিজিবল স্ট্রাগলও আমাদের পাশে আছে। তো এটা দিয়ে আমার প্রাথমিক বক্তব্য শেষ করছি, পরে হয়তো আবার কথা হবে। নিশ্চয়ই মেয়েদের স্ট্রাগলটা সবসময় হয়তো একটু বেশি। তৌহিদা শিরোপা, সেই স্ট্রাগলের জায়গা থেকে আপনার কাছে আসি, যে আপনি মানসিক সাহায্য করে থাকেন, মানসিক নানা অসুবিধা, নানা সমস্যা নিয়ে মানুষ আপনার কাছে আসে। এই যে লকডাউনে একটা বিশেষ, মেয়েদের জন্য বিশেষ করে একটা অসুবিধার কথা আমরা জানলাম, এই পরিস্থিতিতে, মানে এই লকডাউন পরিস্থিতিতে, কোভিড-19 পরিস্থিতিতে কিরকম স্ট্রাগলের বিষয়গুলো আপনার কাছে আসে, আপনি কি ধরনের অভিজ্ঞতাগুলো দেখে থাকেন, কিরকম সমস্যা হয় মানুষের? থ্যাংক ইউ। আমার আসলে খুবই ভালো লাগছে টিনা আপা, হাসিনা আপা এবং সাগফের সাথে একই প্ল্যাটফর্ম শেয়ার করে ডিজিটাল খিচুড়িকে এই জন্য, চ্যালেঞ্জকে এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগছে এখানে কথা বলতে পেরে। আমি আসলে হাসিনা আপার মতো বলতে চাই একটু শুরুতেই, সেটা হচ্ছে যে আমি একদমই কোনো প্রিভিলেজড কোনো একটা ফ্যামিলি থেকে বা পরিস্থিতি থেকে আসিনি। আমার মা হচ্ছে গিয়ে সিঙ্গেল প্যারেন্ট। সো আমার মা যখন সিঙ্গেল প্যারেন্ট ছিল, তখন তার নিজের বয়স কম ছিল, আমরা 2 ভাই বোন ছিলাম। তো আমরা খুবই অনেক স্ট্রাগল, শুধুমাত্র সোশ্যাল স্ট্রাগল, সোশ্যাল বুলি এবং ফাইন্যান্সিয়াল স্ট্রাগল, অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে এখানে এসেছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমি মানে প্রতিদিন যখন ঘুমাতে যাই, রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি একবার করে মনে করি যে আমি আজকের দিনে কিসের জন্য গ্রেটফুল। তখন আমার প্রতিদিন অন্য কোনো কিছু, অবশ্যই আমি আমার নিঃশ্বাসের জন্য, আমার প্রকৃতির জন্য, আমার খাবারের জন্য, এখন এই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের জন্য, সবার জন্য অবশ্যই আমি খুব গ্রেটফুল। আমি ডেইলি একবার করে মনে করি যে আমার জীবনে আমার মার মতো একজন খুবই স্ট্রং মানুষ ছিল, সেই জন্য আমি আজকে এসে আপনাদের সাথে এখানে কথা বলতে পারছি। না হলে আসা আমার পক্ষে সম্ভবই ছিল না, এতদূর আসা। কারণ মানে আমার কাছে মনে হয় যে আমার মা খুব সাধারণ, কিন্তু তার যে লাইফ ফিলোসফিটা, সেটা আসলে কিভাবে তারা তো এত স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথটা এত কি করে, আমি নিজে নিজে মাঝে মাঝে ভাবি এবং আসলে খুব অবাক হয়ে যাই। ওই জায়গা থেকে মানে এখানে সাপোর্ট করা, যখন আমি একটা ফুল টাইম একটা খুব ভালো চাকরি করতাম, তো আমি যখন ওই চাকরিটা ছেড়ে না পাই, স্ট্রাগলের কথাটা আমার জানি যে আমি চাকরিটা ছেড়ে, আমার বহু বছরের চাকরি আমি যখন ছেড়ে দিতে চেয়েছিলাম, আমি জানি না অন্য ফ্যামিলি হলে কি বলতো, আমার মা শুধু বলেছে, তুমি কি এটাই মনের বন্ধু করতে চাও? আমি বলছি যে হ্যাঁ। ঠিক আছে, যেটা তোমার ভালো লাগে তুমি সেটা করো। সো ওই যে আমার এই যে মানে এই প্রিভিলেজটুকু আমার এইটুকুই, আমি পুরো ইয়েটাতে। কিন্তু আমার কাছে মনে হয় যে বেশিরভাগ মেয়েদের বাংলাদেশে তার ফ্যামিলি থেকে এই সাপোর্টটা আসলে থাকে না, যে জন্য আমি আমার এই কথাটা বললাম। মেয়েরাই সিদ্ধান্ত নিতে পারে না, এবং ফ্যামিলি অনেক সময় সিদ্ধান্ত নিতে পারলেও সেই জায়গাটা সাপোর্ট করে না। তো মনের বন্ধুতে আমরা আসলে এই প্যান্ডেমিক শুরু থেকে একদম মার্চের ধরেন যে ফার্স্ট উইক থেকে আমরা মোটামুটি আমাদের সকল সার্ভিসকে আমরা অনলাইনে এনেছি। আমাদের কাউন্সিলিং সার্ভিস গুলোতে, আমাদের ওয়েলবিং এর যে সার্ভিস গুলো আছে, আমাদের যোগা, মেডিটেশন, বাচ্চাদের জন্য মেডিটেশন, এই সমস্ত সার্ভিস গুলোকে আমাদের যে অনলাইনে টেলিকাউন্সিলিং এবং ভিডিও কাউন্সিলিং, সেগুলো আমাদের চলছে। আর মনের বন্ধুর কথা আসলে একটু বলতে গেলে বলতে হয় যে আমাদের মানে আমরা যে ঠিক হিসাব করে সব মেয়েকে অনেক অ্যাকোমোডেট করেছি তা না, কিন্তু কিভাবে কিভাবে যেন আমাদের অবশ্যই আমাদের মানে মেল কলিগ আছে, কিন্তু অনেক বেশি ফিমেল কলিগ, সেটা আমাদের কাউন্সিলরের ক্ষেত্রে, যারা আমাদের ম্যানেজমেন্টে কাজ করে, আমাদের রিসার্চ পার্টে কাজ করে, এখানে অনেক আমাদের মানে অনেক ফিমেল কলিগ আমার। তো এই জায়গাটা থেকে আমরা খুবই আসলে সবসময় আমরা মনের বন্ধু 5টা জিনিস খুব মেনে চলি। একটা হচ্ছে যে আমরা শুরুতে আমাদের ক্লায়েন্টদের কনফিডেন্সিয়ালিটি জায়গাটুকু আমরা স্ট্রংলি মানি, আমরা খুব জেন্ডার সেন্সিটিভ হব, আমরা নন জাজমেন্টাল হব। তো এই ব্যাপারগুলো যখন মানতে চাই, তখন আসলে আমরা দেখেছি যে আমাদের মানে ফ্যামিলি গুলোতে এমনিতে আপনার যখন শারীরিক অসুস্থতা থাকে, তখনই আসলে মেয়েদের খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না অনেক ফ্যামিলিতে। মানে আপনি যদি আপনার আমার বা আজকে আমরা আমাদের এই প্ল্যাটফর্মে যারা আছি,
তারা হয়তো তাদের ফ্যামিলিকে দিয়ে বা আমাদের সারাউন্ডস দিয়ে আসলে বাংলাদেশের আনাচে কানাচে যখন আমরা কাজ করতে যাই, তখন আমরা দেখেছি যে আমরা যেভাবে প্রিভিলাইজ এই জায়গাগুলোতে আমাদের কোনো অসুখ বিসুখ হলে আমাদের পরিবার যতটা চিন্তিত হয়, কিন্তু বাংলাদেশে অনেক মেয়েদের ক্ষেত্রে তাদের ফ্যামিলিগুলো তাদের মানে শারীরিক অসুস্থতাকে গুরুত্ব দেয় না। যেখানে হাসিনা আপা বলছিলেন যে পিরিয়ডের ব্যাপারটাতে, সেখানে তাহলে মানসিক অসুস্থতার ব্যাপারটা বা সে যে মেন্টালি খুবই স্ট্রাগল করছে, মনে মনে তার অনেক যন্ত্রণা হচ্ছে, সেই ব্যাপারটা মানুষ আসলে অনেক সময় বুঝতে পারে না, পরিবার বুঝতে চায়ও না। অনেক সময় মেয়েটা হয়তো বলে, কিন্তু সেটাকে খুব গুরুত্ব দেওয়া হয় না। শুধু এমন না যে অনেক ওয়ার্কিং মেয়ে, তারাও কিন্তু তাদের যেহেতু নিজেরা ইনকাম করে, তাদের একটা আর্ন আছে, তাদের নিজেদের একটা বলার জায়গা আছে, সেটা ছাড়াও তারা আসলে মানে ওইটা থাকা সত্ত্বেও তারা পারে না অনেক সময় বলতে। কারণ আমরা গত ইউএনডিপি সহায়তায় আমরা আসলে আমরা মার্চ এপ্রিল এবং এখন মে মাস পর্যন্ত আমাদের ফ্রি অনলাইন কাউন্সিলিংটা আমরা সেবাটা দিয়ে যাচ্ছি। আমরা মার্চের শেষের দিকে আমরা দেখেছিলাম যে অনেক বেশি মেয়ে পার্টিসিপেন্ট আমাদের যে ফোন করেছে, ফোন কল আমরা যখন দেখছিলাম, এপ্রিলের শেষ দিকে মানে মেয়েদের পার্টিসিপেশনটা অনেক বেড়েছে। এবং মার্চের এই প্রথম সপ্তাহে আমরা দেখেছি আমাদের মনে হয় যে 70% ফোন শুধু মেয়েরাই করেছে। এবং আমরা তখন বলছিলাম যে এটা কেন হয়েছে, আমরা শুরুতে বুঝতে পারতো না বলবো কি বলবো না, ওই যে একটা বাধা মনের যে কি হবে, বললে আবার কোথায় যাবে, কি হবে, এইরকম এক ধরনের দ্বিধার মধ্যে মানুষ থাকে। সেখান থেকে বের হয়ে যখন বলতে শুরু করলো, এবং অনেক বেশি আমরা একটা হচ্ছে মানুষের জন্য ফাউন্ডেশনেরও আমরা একটা এর মধ্যে জরিপ দেখলাম। এটা আসলে সত্য যে মনের বন্ধুর কাছে এখন যারা বলছে তারা আসলে তাদের ফ্যামিলিতে নানা ভাবে তারা হচ্ছে অ্যাবিউজের শিকার হচ্ছে, তারা ফ্যামিলি ডোমেস্টিক ভায়োলেন্স গুলো শিকার হচ্ছে, এবং তারা আসলে অনেক সময় জানেন না যে প্রপারলি কিভাবে মানে বলবো। অনেক সময় আমরা হয়তো বলি যে অন্য সময় হয়তো বলা যে আপনি এখান থেকে বের হয়ে যান, আপনি কি একটু ভাবেন, একটু চিন্তা করেন, কিন্তু এই প্যান্ডেমিকের সিচুয়েশনে তো সেই কথাটা বলাটাও খুব ডিফিকাল্ট যে এখন আমি যদি বের হয়ে কোন বাসায় গিয়ে থাকবো, কোথায় গিয়ে উঠবো, এই যে পুরো একটা প্রসেস করে। এবং অনেকে আসলে সেই সাহসটুকুও থাকে না, অনেক সময় ওই ফাইন্যান্সিয়াল কন্ডিশনটুকু থাকে না যে আমি আমার নিজেকে এখন বের হয়ে গিয়ে এই সময় গিয়ে কোথায় যাব। এই যে স্ট্রাগল গুলো, এই জায়গাগুলো যে তারা যে ওপেন করছে বলছে, এবং খুবই অদ্ভুত লাগে একটা জিনিস আমরা দেখছি যে আমাদের যত ফোন, আমাদের যেহেতু 24 আওয়ারের সার্ভিস, আমাদের রাত 12টার পর থেকে যে ফোন গুলো আসে, ইউজুয়ালি লোকে মনে করে রাত 12টার পর যারা ফোন করে তারা ছেলে হয়, কিন্তু আমরা দেখেছি গত 15-20 দিনে যে রাত 12টার পর আমাদের যত অ্যাপয়েন্টমেন্ট বুক হয়েছে ওরা সবাই হচ্ছে গিয়ে মেয়ে। এবং তারা বলছে যে তারা সারাদিন পরিবারের কাজ করে, অফিসের কাজ করে, এবং ফ্যামিলির যে সবাই সারাক্ষণ জেগে থাকে, এবং এখন যেহেতু বেশি মানুষ একসঙ্গে থাকে তারা কথা বলতে পারে না। তো সেই কারণে তাদের রাতের সময়টুকু, যে সময়টুকু তার বিশ্রাম নেওয়ার সময়, যেটা সময়টুকু আমরা এখন খুব বলছি যে নিজেকে সময় দাও, নিজের সেলফ কেয়ার করো, ওই সময়টুকু তারা মনে করে যে তারা মনের বন্ধুর মতো জায়গায় কথা বলবে। মনের সময় বলে যে আমি যে কাউন্সিলিং নিব, আমার আসলে এখন ফ্যামিলি যদি জানে আমি কাউন্সিলিং নিচ্ছি, আমাকে যাও আমার পরিস্থিতি একটু ভালো ছিল তাও মনে হয় আমাকে ঘর থেকে বের করে দিতে হবে, যে আমার মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে। এই যে ব্যাপারগুলো, আমাদের যে সোশ্যাল যে কুসংস্কার গুলো, স্টিগমা গুলো, এটা আসলে খুব মানে কঠিন। আসলে তখন আসলে আমাদের কাউন্সিলরদের পক্ষে কাজ করাটাও খুব কঠিন হয়ে যায়। এই যে বছর বছরের কষ্ট আপনার একদিনে দূর করাটা, ওইটা খুব আমাদের জন্য আমরা চেষ্টা করি যতখানি আমাদের দিক থেকে করার। আমরা হয়তো লিগাল সাপোর্ট লাগলে আমরা বিভিন্ন যে ফেমিনিস্ট অর্গানাইজেশন গুলো আছে যেটা লিগাল সাপোর্ট দেয়, সেই জায়গাগুলোতে আমরা হয়তো যোগাযোগ করিয়ে দিই। কিন্তু আমার কাছে মনে হয় যে আসলেই মেয়েরা তার জায়গা থেকে এই মুহূর্তে আসলেই খুব কষ্টের মধ্যে মানে তারা দিনটা কাটাচ্ছে। কিন্তু ওইটুকুই আসার কথা যে তারা আমাদের মনের বন্ধুর মতো একটা জায়গায় হয়তো তারা এসে কথা বলতে পারছে, ওই সাপোর্টটা নিতে পারছে। তো আমার কাছে মনে হয় এটা আসার জায়গা। কিন্তু কষ্টের জায়গা হচ্ছে এখনো অনেক মেয়ে খুব সাফার করছে তার নিজের মনের সাথে, তার পরিবারের মধ্যে। এই যে এখনো অনেক মেয়ে সাফার করছে, আমি নিশ্চয়ই একটু অডিয়েন্সদের শুনতে চাইবো, তবে এই বিষয়টা একটু বলতেই যে আপনি বলছেন এখনো অনেক মেয়ে সাফার করছে। এই লকডাউন পরিস্থিতিতে আপনাদের কাছে যে ফোন কল গুলো আসছে, তারা যেরকম অ্যাবিউজের, এই যে এই ভায়োলেন্স গুলো সম্পর্কে জানতে চাই, যে সব সময় যে ভায়োলেন্স শারীরিক হতে হবে না তা না, মানসিক ভায়োলেন্স তারা যেভাবে শিকার হচ্ছে, জেন্ডার বেসড ভায়োলেশন যেটি আসলে আমরা বলে থাকি, সেই বিষয়টা কেমন এই পরিবর্তিত পরিস্থিতিতে, যেই জরিপের বিষয়টা আপনি বলছিলেন যে নারীর প্রতি সহিংসতা এই লকডাউন পরিস্থিতির মধ্যে আরো বেড়েছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদে, সেটা কেন বাড়ছে, কি ধরনের সহিংসতা হচ্ছে,
এই বিষয়টা একটু আগে জেনে নিই, তারপর আমি অডিয়েন্সের কাছে যাই। শিরোপা, আপনি যদি একটু বলেন। আচ্ছা, যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় একটা একটা ঠিক না, মনে হয় না ঠিক। জিনিসটা হচ্ছে যে আমরা ধরেন যে আমরা আগে তো পরিবারগুলো এতটা দীর্ঘ সময় ধরে একসঙ্গে থাকিনি, মানে এই যে দীর্ঘটা সময় একই, আর সবার বাসা কিন্তু আমাদের মানে সোশিও ইকোনমিক মানে কনটেক্সটটা যদি আমরা দেখি, আমাদের সবার কিন্তু এরকম প্রিভিলাইজ না আমরা যে প্রত্যেকে আলাদা আলাদা ঘর থাকবে, আমরা আলাদা আলাদা বারান্দা থাকবে, একটু মন চাইলো ছাদে গিয়ে ঘুরে আসলাম, একটু মন চাইলো একটু নিচে হেঁটে আসলাম, এই পরিস্থিতি আসলে সবার থাকে না। সবাই এই জিনিস এই প্রিভিলাইজেশনের মধ্যে সবাই নাই আসলে এই মুহূর্তে। তো ওই জায়গাগুলোতে দেখা যায় আমরা সারাক্ষণ যখন একসঙ্গে থাকি, আগে হয়তো অনেক কিছুকে আমরা ইগনোর করতে পারতাম, যে মনে হয় যে ঠিক আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা সময় একে অন্যের সঙ্গে থাকতে থাকতে দীর্ঘ সময় আমরা তখন ওই জায়গাগুলোতে আসলে মানে আমরা ঠিক একসাথে থাকার মতো যে কোপিং মেকানিজমটা আর একজনকে রেসপেক্ট করা, সেই জায়গাটাতে মনে হয় যে আমাদের আমাদের এমপ্যাথির জায়গাটা, যেটা শুরুতে তিনাপা বলছিলেন, শেগোফে বলছিলেন যে আমাদের এমপ্যাথির জায়গাটাতে আমাদের একদিনের প্র্যাকটিস তো আমাদের এটা হয় না। তো বছর বছর যেহেতু আমরা এমপ্যাথি নিয়ে প্র্যাকটিস করিনি, এবং হঠাৎ করে একটা প্যান্ডেমিক আমাদের জীবনে যখন চলে এসেছে, তো আমাদের এমপ্যাথির জায়গাটা হয়তো কোনো কোনো জায়গায় একটু ঘাটতি দেখা দিচ্ছে। আমরা যখন পরিবারে কোনো কাজ করে, যে আমাদের ফ্যামিলিতে আমাদের দেখা যায় যে 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 যিনি মেয়ে, তিনি সারাদিন হয়তো অফিস করছে, বাচ্চাকে লেখাপড়া করাচ্ছে, সন্ধ্যার পরে আবার সংসারে কাজ করছে, আবার মানে অন্য সবার প্রত্যেকের যা যা প্রয়োজন সেগুলো মিট করছে। ওই জায়গাটা তো সেই কিন্তু মানে ওই যে আপনি বলছিলেন না যে এটা মানসিক যে মানে যাতনাটা, যে আমার কোনো সময় নেই, আমার কোনো বিশ্রাম নেই। এবং এই সময় দেখা যায় যে পরিবারের যে অনেক পরিবারের যিনি মানে যিনি হচ্ছে পুরুষ মানে কর্তা ব্যক্তি বলে তারা মনে করেন নিজের ফ্যামিলি, তিনি যখন মনে করেন যে হচ্ছে আমিও তো সারাদিন কাজ করলাম, কেন এখন আমার সবকিছু হাতের কাছে আসছে না, হয়তো একটা দুম করে একটা কথা বলে দিল, হয়তো উনি ফিজিক্যালি কোনো কিছু করলেন না, গায়ে হাত তুললেন না, কিন্তু একটা ছোট্ট কথা, মানে আপনি তো জানেন না যে ওই ছোট্ট কথাটা আমার ভেতরে আমাকে কত লো করে দিতে পারে, আমার যে খারাপ লাগাটা এনে দিতে পারে, সেটা আসলে আমার গায়ে হাত তোলার থেকে হয়তো কোনো অংশে কম না। ওই ব্যাপারগুলো আমরা না বুঝতে পারি না যে আসলে আমি তো ওকে গায়ে হাত তুলিনি, আমার হাজবেন্ড তো কোনোদিন আমার গায়ে হাত তোলে না, কিন্তু সেটা হয়তো আমরা অনেক সময় বলে থাকি, কিন্তু গায়ে হাত তোলাটা ওইটা আসলে ক্রাইমের পর্যায়ে পড়ে যায়। কিন্তু আমি যখন একটা মানুষকে মেন্টালি একটা ছোট্ট কথা দিই, আমি হয়তো কাউকে অ্যাপ্রিসিয়েটই করতে পারি না, আমি হয়তো আমার পার্টনারকে, আমার মাকে, আমার বোনকে আমি হয়তো তাকে তোমার তো এটা কাজই, দিস ইজ নট তোমার কাজ, এটা উনি করে কারণ সে পরিবারকে ভালোবাসে, পরিবারকে একসাথে দেখতে চায়, বা অন্যের যাতে কষ্ট কম হয় সেজন্য কাজ, এটা নট যে তোমার কাজ এটা। এই যে ছোট ছোট ব্যাপারগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না, ওই জায়গাটা থেকে আমরা এই সময়টাতে আমার মনে হয় যে এবং বিশেষজ্ঞরাও বলছেন, হাসিনা টিনা ভালো বলতে পারবে, যে কোনো বৈশ্বিক মহামারীতে এই জায়গাগুলোতে সবসময় নারী এবং শিশু সবার আগে হচ্ছে গিয়ে ভায়োলেন্সের শিকার হয়, কারণ হচ্ছে ভালনারেবল তারা বেশি সবচেয়ে থাকে। এটা হচ্ছে কি অনেক বড় কারণ। এবং আমাদেরকে যারা ফোন করছে তারা বলছে যে তাদের শাশুড়ি হয়তো তাদেরকে খুব টর্চার করছে, দাদা হচ্ছে বিভিন্ন গিলটি ফিলিংস দিতে থাকে ফ্যামিলির মেম্বাররা, তুমি এটা করলা না, তুমি সেটা করলা না, এই হলো না, সেই হলো না। তো এই যে দীর্ঘ সময় সে যখন অফিস করতো বা বের হতো বাড়ি থেকে, তার নিজের একটা স্পেস থাকতো। তো এখন মানে এই বাসা থেকে তুমি কি কাজ করো, সারাদিন তো ফোনেই কথা বলতে দেখি তোমাকে। এই যে ছোট ছোট আমি যখন অন্যকে আমার কাজটাকে কেউ রেসপেক্ট করছে না, সেটাও কিন্তু আমাকে খুব মানে মোরালি খুব ডিমোরালাইজড করে ফেলে, ডিমোটিভেটেড করে ফেলে। ওই জিনিসগুলো কিন্তু আমার এই মেন্টাল হ্যারাসমেন্টের মধ্যেই পড়ে যায়, যে আমাকে কেউ ছোট করে দেখছে আমার কাজটাকে, ওই জিনিসগুলো বুঝতে পারে না। তো মেয়েদের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব হচ্ছে, বা একটু হয়তো সবাই খুব, যেহেতু আমরা খুব প্যানিক সিচুয়েশনে আছি, একটুতেই মেজাজটা হয়তো ঠিক থাকে না, অনেকে আমাদেরকে মানে ফোন করেছে যাদের হাজবেন্ড হয়তো ঠাস করে চল লাগিয়ে দিয়েছে। তো এই যে ব্যাপারটা পরস্পর বাচ্চা নিয়ে হয়তো ঝগড়া হয়েছে, এটা খুবই মানে আনফরচুনেট আমাদের জন্য, খুব দুঃখের ব্যাপার। এবং আমরা ব্যাপারগুলো মনে করি আচ্ছা একদিনই তো হয়েছে, কিন্তু এটা কিন্তু একটা দীর্ঘ একটা বিষয়। আমার মনে হয় বাকিরা কথা বললে জিনিসটা আমি বাকিদের কাছ থেকে আসলে হয়তো এই জায়গাটা মানে সবারই নিজের অভিজ্ঞতা থাকতে পারে, বা কাজ করতে গিয়ে আমাদের সহকর্মীরা আছেন, আমাদের পাশে বন্ধুরা আছেন, তাদের কাছ থেকে আমরা নানান সময় নানান বিষয়ে জানতে পারি। আমরা অনেক সময় দেখি, আপনি বলছিলেন যারা ফোন করেন শিরোপা, তারা হয়তো ফোন করবার মতো একটা অবস্থানে আছেন, কিন্তু ফোন করবার মতো অবস্থানেও যারা নাই। আমার নিজের একটা শোনা কথা বলি, আমার বাসায় একজন ভদ্রমহিলা আমাদেরকে সহায়তা করতেন। উনি বলতেন যে তার
হাজবেন্ড তাকে মেরেছে এবং হাজবেন্ড মারলে নাকি সেই অংশটুকু বেহেশতে যাবে, এই ধরনের একটা মানসিকতাও কিন্তু এই পিছিয়ে পড়া নারীদের মধ্যে একরকম কাজ করে। টিনা জাবিন, আপনিও যদি এই বিষয়ে কিছু বলেন, যারা প্রিভিলেজড, আপনি বলছিলেন যে প্রিভিলেজ হবার সাথে সাথে একটা রেসপন্সিবিলিটি আসে, এই বিষয়গুলো কি কখনো আপনারা দেখেছেন, কখনো মনে হয়েছে যে এই বিষয়গুলো ভাববার বিষয়? সেই সাথে আরো একটা বিষয় বলি, ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনারাও নিশ্চয়ই খেয়াল করছেন যে যেখানে আমরা পরিসংখ্যান দেখছি নারীরা বেশি নির্যাতনের শিকার হচ্ছে, নারী শিশুর উপর ভায়োলেন্স বাড়ছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে পুরুষরা বাসায় থাকতে পারছে না, পুরুষদেরকে নারীরা দিয়ে ঘরের কাজ করিয়ে নিচ্ছে, বাসন ধোয়াচ্ছে, বলছে বউয়ার চেয়ে তোমার কাজ ভালো, এরকম নানান রকম ট্রল প্রতিদিনই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখছি। আসলে এই বিষয়ে কি বলবেন টিনা জাবিন? পরিস্থিতিটা এরকম হচ্ছে কেন? আপনারা কেমন দেখছেন প্রিভিলেজড অবস্থান থেকে? সো আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু এগেইন আই অলওয়েজ ইউজ দিস ওয়ার্ড প্রিভিলেজ, আমাদের তো অনেক নেটওয়ার্ক আছে, রাইট? আজকে আমাকে যদি কোনো একটা অ্যাবিউজড কেউ যদি ফোন করে, আমি অন্তত পক্ষে কয়েকটা প্ল্যাটফর্মের সাথে কানেক্ট করাই দিতে পারবো, লিগ্যাল থেকে শুরু করে আমাদের তৌহিদার মনের বন্ধু, আমার খুব প্রিয় একটা প্ল্যাটফর্ম, মায়া আপা আছে, সেটাও খুব অনলাইনে কাজ করছে, এবং অন্যান্য লিগ্যাল যেগুলো এজেন্সি আরো কিছু তো আছে। তো সেই অ্যাক্সেসটা দেওয়া, যে আমাকে কেউ বিপদে পড়লে আমি একটা অ্যাপ্রোচেবল পারসন, এই যে একটা পারসোনা, এইটা থাকা দরকার আমাদের, যে আমরা আসলে শুধু আমাদেরকে নিয়ে সেলফ অবসেসড না, যেটা ইনফ্যাক্ট দ্যাট unfortunately privileged society is that extremely self-obsessed about our lives, our children, our family, and that's it. কিন্তু আমাদের মনে হয় আরেকটু কিছু আমাদের করার জায়গাটা, পরিসরটা আরেকটু বড় করা দরকার, এবং এটা করা খুব সহজ। আমরা কিন্তু অনেককে চিনি যারা ধরেন আইদার এই ধরনের সাপোর্ট দিচ্ছে, লিগ্যাল সাপোর্ট দিচ্ছে, মেন্টাল সাপোর্ট দিচ্ছে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, এবং ইটস নাথিং, ইউ জাস্ট কল অ্যান্ড কানেক্ট, এবং সেটাই আমি করি। আমার একটা আমি বলি যে আমি আসলে কিছুই করি না, আমি জাস্ট কানেক্ট করি মানুষদেরকে, কারণ I have access to lots of very smart people like আমাদের তৌহিদা, I'm very proud of her. তো আমরা কিন্তু সেই জিনিসটা মাথায় রাখবো, এবং সাথে সাথে আমরা একটু লেস সেলফ অ্যাবজর্ভড হব। আমরা যতই আমাদের লাইফস্টাইল, we have a very comfortable lifestyle, বাট সবসময় আমরা চিন্তা করব যে প্রত্যেকটা দিন যেটা আমি করি, এবং আমি বলি আমাদের সাথে সবাই যারা আছে, ইভেন আমার বাসায় যে সাপোর্ট স্টাফ আছে তাদেরকেও আমি এটা বলি, যে সবসময় চিন্তা করবা যে প্রত্যেক দিন আমরা একজনকে হেল্প করব, হোয়াট এভার দ্যাট ইজ, ইট ক্যান বি হোয়াট এভার। তো আমার বাসায় যে সাপোর্ট স্টাফ আছে ওরা কিন্তু আমাকে রোজ আসে, বলে যে আপা ওইখানে এক রিক্সাওয়ালা দাঁড়ায় আছে, বা আপা ওই মহিলার ওইটা লাগবে, ওকে দিয়ে দেন। মানে ওদের মধ্যে এই কালচারটা গ্রো করেছে, ঠিক আছে? তো যাই হোক, আমার কাছে মনে হয় যে প্রিভিলেজ সোসাইটি, ফ্রম আ প্রিভিলেজ পারসন, আমাদের কিন্তু we have a lot of access, so we can do that. We should always be approachable, reachable, and share our network. তাই না? আর সেকেন্ড কোয়েশ্চেনটা আসলে তুমি আবার বলো, আমি একটু ভুলে যাই আমি অনেক, আসলে বয়সের সাথে সাথে সেটা আসে। না, আসলে বয়সের সাথে সাথে সেটা আসলে কোয়েশ্চেন ছিল না, এটা ছিল জাস্ট আমিও শেয়ার করছিলাম, এবং এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা আছে কিনা, মূল্যায়ন আছে কিনা সেটি জানতে চাইছিলাম। একটা বিষয় আপনি বললেন, আমি হাসিনা আপার কাছ থেকেও একটু এই বিষয়টা শুনি যে আপনার স্ট্রাগলিং লাইফের মধ্যে, মানে আমার নিশ্চয়ই আজকের প্ল্যাটফর্মটা একটু বেশি ভাইব্রেন্ট, কারণ স্ট্রাগলের গল্প যেমন শুনতে পাবো একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আপনি বলছিলেন হাসিনা আপা অসাধারণ, এবং টিনা জাবিন বলছিলেন তার প্রিভিলেজড অবস্থান থেকে তার বিষয়টা। নিশ্চয়ই হাসিন জাহান, আপনি নিজে এখন একটা খুব বড় ভালো প্রিভিলেজড অবস্থানে পৌঁছে গেছেন। সেই স্ট্রাগলের জায়গাটি থেকে, যেই জায়গাটি থেকে আমি শেয়ার করছিলাম, যে যেই রকম ট্রল চলছে এখন, বা যেই বাস্তবতাগুলো আমরা দেখতে পাচ্ছি তার সাথে আসলে খুব মেলে না। এটাও কি একটা পুরুষতান্ত্রিকতা মনে করেন, যে ঘরের কাজগুলো ঘরের যে পুরুষ মানুষটা আছে, যাকে বলছেন কর্তা ব্যক্তি, তাকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে? আসলে চিত্রটা ভিন্ন, আসলে আমরা দেখছি, জরিপ দেখছি, নারীরা জেন্ডার ভায়োলেন্সের শিকার হচ্ছে। আমি শুরুতে বলেছিলাম একটা কথা, যে আমি ব্লগ লিখি, আমার একটা বইও পাবলিশ হয়েছে। তো
আমি এই লেখালেখির সূত্র ধরে আমি যেই লেখাগুলি লিখি সেগুলোর মধ্যে আমি এই বাস্তবের যে সমস্ত চিত্র আমার নজরে আসে তো ওগুলো লিখি এবং একটু হিউমারাস থাকে এবং তার সাথে সাথে আমার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স থাকে। তো আমি একটা জিনিস লক্ষ্য করেছি এটা লেখার পর থেকে, যেহেতু আমি ফেসবুক ছাড়া আর সাধারণত কোথাও শেয়ার করি না, অনেকেই ইনবক্স করে সময় চায় এবং অনেকেই তাদের ব্যক্তিগত স্টোরি আমাকে শেয়ার করা শুরু করলেন এবং পরবর্তীতে আমার লেখায় আমি সেই জিনিসগুলি আনার চেষ্টা করি। তো এই বিভিন্ন মানুষ যখন আমাকে বিভিন্ন বিষয় শেয়ার করে থাকে সেখান থেকে আমার কিছু অবজারভেশন আছে, সেটাই আমি বলবো। একটা অবজারভেশন হচ্ছে যে আমরা অ্যাপারেন্টলি মনে করি যে যারা সোশিও ইকোনমিক কন্ডিশন ভেরি পুয়ার এন্ড ভালনারেবল তারাই অপ্রেসড, বিষয়টা ঠিক না। এবং যারা একটা বড় সংখ্যক খুব অপ্রেসড, যারা মিডল ক্লাস এবং যারা শিক্ষিত, যারা চাকরি করেন। কারণ এই মেয়েদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তারা নিজের আত্মসম্মানটা রাখার জন্য নিজের প্রবলেমটা অফিসে বলতে পারেন না, নিজের বাসায় বলতে পারেন না মা বাবাকে কষ্ট পাবেন বলে, বাচ্চাদেরকে বলতে পারেন না সম্মানের কারণে, এবং নিজেরা জ্বলে পুড়ে শেষ করেন। তো সুতরাং যে শিক্ষিত এবং মানে যারা কাজ করেন এদের সমস্যা অনেক বেশি। শিরোপা হয়তো অনেক ভালো বলতে পারবে আমার চাইতে, এটা আমার অবজারভেশন। দ্বিতীয় একটা পয়েন্ট আমি এখানে রেজ করতে চাই, সেটা হচ্ছে যে ইটস নট অ্যাবাউট মেয়ে আর ছেলে, ইটস অল অ্যাবাউট পাওয়ার। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে পাওয়ার যে হোল্ড করে ইন হোয়াট এভার দ্য ফর্ম, সে হচ্ছে অন্যকে অপ্রেস করার চেষ্টা করে, অ্যাবিউজ করার চেষ্টা করে। যেমন আমরা যখন বললাম একটু আগে একটা কথা এসছে, শাশুড়ি হয়তো খোঁটা দিয়ে কথা বলছেন। কেন শাশুড়ি খোঁটা দিয়ে কথা বলেন? তিনিও তো মেয়ে। তার মানে কি? তিনি মনে করেন যে she is more powerful because তার ছেলে is there এবং ছেলের কারণে উনি পাওয়ারফুল মনে করেন, অথবা অন্য কোনো কারণে হতে পারে, সেই কারণে তিনি আরেকজন মেয়েকে অপ্রেস করছেন। এরকম কিন্তু ছেলেকেও মেয়েরা অপ্রেস করে, ছেলেকেও মেয়েরা অ্যাবিউজ করে। সুতরাং ছেলে মেয়ের পাশাপাশি পাওয়ার স্ট্রাকচার ইজ এ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং আমার লাস্ট পয়েন্ট থাকবে যে আসলে আমরা বের হয়ে আসবো। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অনেক সময় আমরা তো এই চেষ্টাটা সব জায়গায় করি, তাদেরকে কোনো লিগাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যাতে তারা লিগাল অ্যাডভাইস পায়, কাউন্সিলিং পায়। অল দিস আর ফাইন এন্ড আই অ্যাকসেপ্ট এন্ড অ্যাকনলেজ এন্ড অ্যাপ্রিশিয়েট। কিন্তু এটা হচ্ছে আপনার একটা জিনিস ঘটে যাওয়ার পরে আপনি এই কাজটা করছেন, এটা প্রিভেন্টিভ মেজার না। আমাদের এই ধরনের মানে ঘটে যাওয়ার আগে আমাদের কি করণীয় সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা করতে হবে সমাজকে পরিবর্তনের মাধ্যমে। এবং সমাজের পরিবর্তন কিভাবে হবে? সমাজের পরিবর্তন করতে গেলে মাকেই সমাজকে পরিবর্তন করতে হবে, প্রত্যেকটা মাকে। আমি যদি আমার ছেলেকে শিখাই হাউ টু রেসপেক্ট এ ওমেন এবং আমাকে কিভাবে রেসপেক্ট করতে হবে, সেটা যদি আমি একটা বাচ্চাকে শেখাতে পারি তাহলে কিন্তু আমি জেনারেশনাল চেঞ্জ করতে পারি। আমি হয়তো আমার 2 ছেলেকে শেখাতে পারবো, আমি এর চেয়ে বেশি মানুষকে শেখাতে পারবো না। কিন্তু শিরোপা যে কথাটা বললো, সে তার মায়ের জীবনের স্ট্রাগল থেকে নিজে শিখেছে এবং আশা করি আমি তার ছেলে মেয়েরা এই জিনিসটা শিখবে, টিনা আপার ছেলে মেয়েরা এইভাবে শিখবে। তাহলে এইভাবেই আসলে শেখার সংখ্যা বাড়তে থাকবে। এবং আমি মনে করি প্রচুর ছেলে আছে যারা মেয়েদেরকে অনেক রেসপেক্ট করে, অনেক সহায়তা করে, আমাদের চারপাশে আমি তাদেরকে দেখছি। সুতরাং আমরা ওই আমাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে এবং আমাদের এফোর্টটাকেও দিতে হবে নেক্সট জেনারেশনকে আমি কিভাবে তৈরি, তাহলে বোধহয় আমরা বেটার একটা সমাজ পাবো সামনে। অনেক ধন্যবাদ হাসিন জাহান। তৌহিদের শিরোপা, আমার কাছে কিছু প্রশ্ন আসছে, অডিয়েন্সরা প্রশ্ন করছেন। যেমন একটা প্রশ্ন আসছে যে প্যারেন্টসরা তাদের নিজেদের মধ্যে ঝগড়া বিবাদের কারণে বাচ্চারা অ্যাবিউজড হচ্ছেন, এরকম বিষয়গুলোকে আপনাদের কাছে আসে কিনা? যে বাচ্চারা মানে, কারণ আপনি বলছিলেন যে এই যে একটা জরিপের কথা, শুধু নারীরাই না, ভালনারেবল পোর্শনের মধ্যে শিশুরাও আছে, সেখানে তারাও এরকম অ্যাবিউজড হচ্ছে এবং তারা সেক্সুয়ালি অ্যাসাল্টেড হচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, ছেলে মেয়ে নির্বিশেষে এরকম এই ধরনের কমপ্লেইনও আসছে। এই বিষয়গুলোকে আপনাদের কাছে আসে, আপনারা এই সময়গুলোতে কিরকম পরামর্শ দিয়ে থাকেন? মানে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই খুব স্ট্রাগল করছে ওয়ার্কিং প্যারেন্টস, যে বাবা মারা মানে প্যারেন্টস যারা, তাদের খুব অসুবিধা মনে করছেন তারা, যে তারা বাচ্চাকে কি করে আসলে সামলাতে হয়। অনেকদিন এই প্রক্রিয়ার মধ্যে তারা ছিলেন না,
তো ফলে একটু হয়তো বাচ্চা হয়তো কোনো কারণে ক্র্যাঙ্কি বা টিনেজ বাচ্চাদের অ্যাডোলেসেন্স বাচ্চা পাশে বাড়িতে ফ্যামিলিতে থাকে, তারা হয়তো কোপ করতে পারছেন না, ওরাও পাচ্ছে না তারাও পাচ্ছেন না। তো এই যে ব্যাপারগুলো, এগুলোই আমাদের কাছে অবশ্যই আমাদের কাছে অনেক ফোন আসছে এবং আমাদের কাউন্সিলররা সেখানে তারা কাজ করছেন। এটা আসলে কি ধরেন যে আপনি যদি মানে আমরা আসলে কিছু স্ট্রাকচার মেনটেন করবো, সেটা আসলে কোভিড দিয়ে না। ধরেন যে আমরা কখনো আমাদের মত তো মানে সব ব্যাপারে যে আমাদের মত মিলবে ব্যাপারটা তো এরকম না, আমরা দ্বিমত থাকতে পারে আমাদের, তার কোনো বিষয় অবশ্যই কোনো হয়তো মানে তর্কে আমরা খুব দ্রুত জড়িয়ে যাই, কিন্তু আমরা বারবার এই সময় WHO বলছে, আমাদের বিশেষজ্ঞরা বলছেন যে কোভিড টাইমে এমনি আমরা অনেক মেন্টালি অনেক স্ট্রেসড, নানা বিষয়ে দীর্ঘ সময় বাড়িতে থাকার কারণে, পরিবার জীবনে অনেক অনিশ্চয়তা, সব মিলে আমরা অনেক অনিশ্চয়ের মধ্যে থাকি, ওইটা হয়তো আমাদের বেড়ে যাচ্ছে। সে কারণেও আমাদের হয়তো আমরা যে ব্যাপারগুলো নিয়ে হয়তো থেকে রিয়াক্ট করতাম না, এখন আমরা ওই ব্যাপারগুলো তো রিয়াক্ট করছি। আমরা যেটা বলছি যে বারবার করে যে আপনারা এই সময় অতিরিক্ত কোনো বিষয় তর্কে জড়াবেন না, প্রথমে কোনো একটা কনভারসেশনে আসেন যে আমরা, এবং অবশ্যই সেই কনভারসেশন আমি যদি মনে করি যে কনভারসেশনটা আমার বাচ্চার জন্য শোনার জন্য ভালো না, উপযুক্ত না, আমি কখনোই সেই কনভারসেশনটা তা আমার বাচ্চার সামনে করবো না। এই জিনিসটা প্রত্যেক বাবা মাকে মানতে হবে যে আমরা অবশ্যই হতে পারে, এবং অনেক সময় আমরা পরস্পরকে অনেক ডিসরেসপেক্ট করে কথা বলি, যে কথাটা আমরা আসলে অনেক প্র্যাকটিস করি না। তো ধরেন যে আগে তো অফিস থেকে সারাদিন অফিস থেকে সন্ধ্যার পরে ফিরতাম, কিছুক্ষণ টিভি দেখলাম, তারপর আমরা একটু হয়তো বাচ্চার সামনে গল্প করলাম, একটু খেলাম, তারপর ঘুমাই গেলাম। এই যে জীবন থেকে একটা দীর্ঘ সময় এখন বাড়িতে, তো এখন তো অনেক কনভারসেশন হয়, ওই কনভারসেশন গুলোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার বাচ্চা সামনে আছে কিনা, আমরা অহেতুক অন্য মানুষকে ছোট করছি কিনা, এবং আমরা যে জিনিসটা প্র্যাকটিস করি তাহলে আমরা আসলে জিনিসটা কিছুটা হলেও সময়, কারণ আমার মাইন্ডসেট যদি বহু বছরের একটা মানে পিতৃতান্ত্রিক মাইন্ডসেট থেকে একদিনে তো আমি এই সময়টা আমার একদিনে পরিবর্তন হবে না। কোভিড এর টাইমে আরো এই জিনিসগুলো হয়তো ট্রিগার করে মানুষের এইসব মানে সেন্স গুলোকে, ফিলিংস গুলোকে, মানুষের আগে থেকে যে জিনিসটা থাকে সেটা হয়তো আরো ট্রিগার করছে এই সময়টাতে। তো আমরা নিজেরা যদি প্র্যাকটিস করি আমাদের বাচ্চার কথা ভেবে, আমরা যদি কিছুটা সময় একটু পরস্পর রেসপেক্টফুল থাকতে চাই, হয়তো আমরা খুব ভালোবাসা নিয়ে থাকতে পারছি না, কিন্তু আমরা রেসপেক্টফুল থেকে একটু অশান্তি যদি দূর করতে চাই সময়টাতে, কিছুটা সময় আমাদের স্পেস দেওয়া উচিত। এটা এক ঘরের মধ্যে থেকেও স্পেসটা দিতে পারে। কালকে আমাদের একজন এক্সপার্ট, কালকে আমাদের সাউথ এশিয়ান একজন মেন্টাল হেলথ এক্সট্রিবিস্ট মনের বন্ধুতে কথা বলছেন, উনি একটা খুব সুন্দর পরামর্শ দিয়েছেন আমাদের যখন একজন ফোন করেছেন যে তার শাশুড়ি সারাটাক্ষণ তাকে অপমান করেই যাচ্ছে, মানে সে কাউন্সিলিং নিচ্ছে, তার হাজবেন্ড নিচ্ছে, কিন্তু কোনো শাশুড়িকে তার কাউন্সিলিং আনতে পারছে না। তো সে তো বলেই যাচ্ছে, তাহলে সে কি করবে? সে অফিস করছে, কিন্তু যে টাইমটুকু ফ্যামিলির টাইম সেই টাইমটা শাশুড়ি তার জীবন মেজারেবল করে দিচ্ছে। তো উনি এরকম ওপেন কোশ্চেন করেছেন, তখন আমাদের বিশেষজ্ঞ বলেছিলেন যে আপনি বেস্ট অপশন হচ্ছে আপনি এটা হেডফোন কানের মধ্যে গুঁজে রাখবেন, সারাক্ষণ পিটেন ঘেটে আপনি হয়তো শুনছেন না কিছু, করছেন না কিছু, এটা হেডফোন কানে গুঁজে রাখেন। এই মুহূর্তে হয়তো ছোট ছোট টেকনিক আপনাকে হয়তো কিছুক্ষণের জন্য, এটা খুবই মানে দীর্ঘমেয়াদী কোনো সমাধান না, আপনি যে দীর্ঘমেয়াদী কোনো সমাধান হতেই পারে না, কিন্তু এটা খুব মানে এই সময়টাতে কিছুটা সময়ের জন্য যখন আপনি বের হতে পারছেন না, হয়তো একটা হেল্প নিতে পারছেন না, সবসময় তো অনলাইন হেল্পটা আমরা নিতে পারি না, তখন আমরা এই জিনিসগুলো করতে পারি। এটা হচ্ছে এই সময় জন্য। এবং বাবা মার অবশ্যই বাচ্চাকে কোনো মিথ্যা কথা বলা যাবে না। আমরা সবসময় বলছি যে প্যান্ডেমিক নিয়ে কোনো বাচ্চাকে তার উপযুক্ত করে অবশ্যই তাকে বলতে হবে, কিন্তু কোন রকম মানে ফ্যামিলির মধ্যে কোন রকম মত মানে যদি মতের অমিল হয় বা কোনো তর্ক হয়, সেটা অবশ্যই আপনি আপনার সন্তানের সামনে করবেন না, এবং তাকে বোঝার চেষ্টা করুন। যে কোনো সিদ্ধান্ত, ফ্যামিলি খুব ছোট ছোট সিদ্ধান্তগুলোকে তাকে যুক্ত করুন, তাহলে সেও গুরুত্বপূর্ণ মনে করবে তার ফ্যামিলিতে। তখন হয়তো বন্ডিংটা আমাদের আগের থেকে কিছুটা হয়তো ভালো হবে, হয়তো এখান থেকে হয়তো হয়তো আমরা কিছুটা পরিত্রাণ পেতে পারি এই সময়ের জন্য। নিশ্চয়ই প্রত্যেকের পরিবারই এই বিষয়টি প্র্যাকটিস করার একটা বিষয়। খুবই দারুণ কথা, বিশেষ করে এই প্যান্ডেমিক সিচুয়েশনে হয়তো সবার পরিবারে সবাই যেন সবাইকে গুরুত্বপূর্ণ মনে করতে পারে, তার পরিবারে অন্তত। খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন। আমি অডিয়েন্সের প্রশ্ন নিতে চাই। অডিয়েন্সরা প্রশ্ন করতে শুরু করেছেন। কথা বলবেন ওয়াফি প্রশ্ন করতে চান, প্রশ্নটা নিতে চাই। ওয়াফি, আপনি প্রশ্ন করতে চাইছিলেন, আপনি কি আছেন আমাদের সাথে? আছেন।
মিউট করা আছে। Assalamu alaikum everyone. Sorry for the inconvenience. আমার প্রশ্নটা হচ্ছে টিনা জাবিন ম্যামকে। We all know that বাংলাদেশে startup culture বা entrepreneurship is on the rise. এখন এই particular time, especially COVID-19 situation, how are women entrepreneurs coming up and handling the situation? আর আরেকটা question হচ্ছে, there is this new this new initiative of the Ministry of ICT. It হচ্ছে Call for Nation, I assume. So I assume Tina Zabin ma'am সেখানেও involved আছেন. Did you come across any particular project that is very interesting, especially a COVID-19 situation? Thank you. থ্যাংক ইউ ওয়াফি। প্রথম কথা হলো যে আমাদের ওমেন ফাউন্ডার্সরা কি করছে প্যান্ডেমিকে, তুমি এখনই দেখতে পাচ্ছ তৌহিদা শিরোপা ইজ আ ওমেন ফাউন্ডার এন্ড মনের বন্ধু, এবং মনের বন্ধু আসলে স্টার্টআপ বাংলাদেশ আমাদের আইসিটি মিনিস্ট্রির ফ্ল্যাগশিপ প্রজেক্ট আছে স্টার্টআপদেরকে সাপোর্ট করার, সেটার ফার্স্ট ব্যাচে, তাই না তৌহিদা? So that was about 3 years ago. So she is a perfect example. আরেকটা আমাদের সহজ, আমাদের মালিহা কাদের সহজ যেটা করেছে সেটা হলো ওরা ওদের যে এক্সিস্টিং যে বিজনেস স্ট্রাকচার এন্ড সার্ভিসেস ছিল সেটাকে কিন্তু ওরা একটু চেঞ্জ করেছে, একটু হালকা পিভটিং করেছে, এবং ওরা day before yesterday they launched the telemed online ডাক্তারের কাউন্সেলিং সার্ভিসেস, রাইট? সো তারপরে শপ আপ আমাদের সিফাত সারোয়ারের শপ আপ খুবই ভালো করছে, ওয়ান অফ দ্য টপ 10 স্টার্টআপস। সেখানে ওরা একটা ডেলিভারি সার্ভিস এখন অফার করছে, ইটস কল্ড রেডএক্স। সো যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ওমেন ফাউন্ডার আমাদের তৌহিদা ইজ ডুইং ফ্যান্টাস্টিক, মেন্টাল ওয়েলবিং ইজ আ হিউজ ইস্যু এবং it will continue to become an issue, and we will as a society we will actually address it more. মেয়েদের জন্য করা হবে, ছেলেদের জন্য করা হবে। তো ওরা তো আছে, এবং in all these different women founders are kind of pivoting or business modelটাকে একটু tweaking করছে। এছাড়াও আমাদের ই-কমার্সে উই আছে women in e-commerce উই প্ল্যাটফর্ম, যেখানে প্রায় ৮২,০০০ women entrepreneurs আছে। নাসিমা আক্তার নিশা ইজ দ্য প্রেসিডেন্ট, এবং সেখানে কিন্তু অনেক ধরনের বিভিন্ন ধরনের রিস্কিলিং এন্ড হাউ টু সার্ভাইভ দিস সিচুয়েশন দ্য বিজনেস ফর উইমেন ফাউন্ডার্স, সে ধরনের বেশ কিছু প্রোগ্রামস আছে। আমি বলবো যে যারা এখানে ইন্টারেস্টেড দে শুড চেক ইট আউট। তো সেটা গেল। আর আমাদের কল ফর নেশনে এটা আমাদের সাবমিশন মাত্র শেষ হয়েছে মে 10 এবং সাবমিশনের একটা থিম কিন্তু মেন্টাল ওয়েলবিং, এবং আরেকটা থিম হলো বিভিন্ন ধরনের সার্ভিসেস ফর দ্য আন্ডার প্রিভিলেজ। তো আমি জানি যে আমাদের হাসিনা আপা, আশা করি হাসিনা আপার কাছ থেকে আমরা কিছু ওনার কোম্পানি ফার্ম থেকে আমরা কিছু ভালো আইডিয়াস পাবো, বিকজ I was taking notes about the sanitation issue, especially প্যান্ডেমিকের জন্য যেটা এখন হচ্ছে। তো আশা করি আমরা ওনাদের মতো অর্গানাইজেশনের কাছ থেকে কিছু ভালো আমরা সলিউশনস পাবো। আর মেন্টাল ওয়েলবিং ই তো that has a separate category, so that tells you যে আমরা আসলে কত সিরিয়াসলি জিনিসটা নিয়েছি। আর আমি আশা করছি যে ওখানেও আমরা কিছু সলিউশনস পাবো, এবং definitely as a nation we will be more mindful of the need of mental well-being in every sectors of the society. ধন্যবাদ টিনা জাবিন। আমি নেক্সট আরো কিছু প্রশ্ন আসছে। ফারহানা শাহনাজ প্রশ্ন করতে চান। ফারহানা শাহনাজ নিশ্চয়ই আছেন আপনি প্রশ্ন করতে পারেন। ফারহানা শাহনাজ প্রশ্ন করতে চেয়েছেন। ঠিক আছে, আমরা ফারহানা শাহনাজকে থ্যাংক ইউ সো মাচ আপু। আমি সকাল থেকে সবার ডিসকাশন শুনছি and I must say I'm very inspired. সবার কথা শুনে খুবই ভালো লাগছে। তো আমার কোয়েশ্চেন হচ্ছে হাসিনা আপার কাছে। আমি হাসিনা আপার সাথে আগে কাজ করেছি, সো হাই আপা, I really been enjoying whatever you had to say so far. বাকি সবার কথা অনেক এনজয় করেছি। তো আপার কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি ওয়াটার এডের পেজ অনেকদিন ধরে ফলো করছি। সো I noticed যে রিসেন্টলি আপনারা একটা কাজ করছেন অন আ ওয়েব সিরিজ বিচ্ছুদ নামে, and যেটার অবজেক্টিভ হচ্ছে টু প্রমোট
long time hand washing habits. So ওইটা নিয়ে আমি জানতে চাচ্ছিলাম যে what was your thought behind it, আপনার ইনসাইটটা কি ছিল? And seemingly মনে হচ্ছে যে আপনার টার্গেট গ্রুপটা ছিল the youth. So why did you target the youth? আর youth না হয়ে থাকলে who is your target group? So এটা আমি একটু জানতে চাচ্ছিলাম. Thank you. টার্গেট গ্রুপটা রাইটলি পয়েন্ট আউট করেছেন, সেটা হচ্ছে ইউথ গ্রুপই হচ্ছে আমাদের টার্গেট গ্রুপ এবং অ্যাডোলেসেন্ট এন্ড ইয়ুথ। এটার পিছনে একটা, আপনারা যদি দেখেন, এটা একটু অন্যরকম একটা মিউজিক ভিডিওর মতো আমরা একটা জিনিস প্রমোট করেছি, এবং যেটার মাধ্যমে আমরা হ্যান্ড ওয়াশিং একটা হ্যাবিট হিসাবে গড়ে তোলার জন্য এই বিভিন্ন ধরনের সিরিজ তৈরি করছি মিউজিক ভিডিওর। যে সিরিজটা আমাদেরকে হেল্প করছে প্রীতম, আপনারা সবাই তাকে চিনেন, প্রীতম হাসান খুব পপুলার এই জায়গাটা এই সময়ে, সাথে নুহাস, এরা দুইজন মিলে, নুহাস হুমায়ুন আর প্রীতম হাসান, এই জুটি মিলে এটা তৈরি করছে এবং এটা একটা সিরিজ হবে। এবং সম্প্রতি A2A আমাদের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছে এটার প্রমোশনের ক্ষেত্রে। এখন আসি যে কেন এবং কিভাবে কাজটা করছি। প্রথমে আমরা চিন্তা করেছি যে আমরা পুরো ডিজাইনটাই একটুখানি ডায়লগ থাকবে, একটু মিউজিক ভিডিও থাকবে, এরকম একটা সিরিজ করছি। এবং এখনকার ছেলে মেয়েরা, অ্যাডোলেসেন্টরা কিভাবে, ইয়াংরা কিভাবে, এটাকে মাথায় রেখে আমরা এটা করছি। যে আমাদের সময় বা আরো আগে যেটা ছিল যে মুরব্বী কিছু বললে তা মানতে হয়, এরকম একটা ভাব ছিল না, মানে আমরা এইভাবে বড় হয়েছি। পরের জেনারেশন হচ্ছে যে তারা অনেক বেশি, তাদের কাছে নলেজ এবং ইনফরমেশন আছে, তো তারা কিন্তু আসলে আমরা কিছু বললেই বা কিছু বললেই যে স্ট্রেট মেনে নেবে তা না, তাদের ভাবনা আলাদা থাকে। সুতরাং এই যে তাদের ভাবনা, কোনটা তাকে ইন্সপায়ার করবে, কিভাবে বললে তাকে ইন্সপায়ার করবে, সেই চ্যালেঞ্জটা নিয়ে আমরা এগিয়েছি। এবং নুহাস এবং প্রীতমকে সেই চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে যে আপনারাই বলবেন যে কি বললে ইয়াং জেনারেশন আসলে মোটিভেটেড হবে, এবং আপনারাই সেভাবে ডিজাইন করবে যেটা করবেন, এবং সেটাই তারা ডিজাইন করেছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময় সবকিছু পজিটিভলি বলি, করো না বা করো, মানে একটা মানে স্ট্রেট ইনস্ট্রাকশন। ছেলেমেয়েরা বা অ্যাডোলেসেন্ট এটা পছন্দ করে না, তারা অনেক ভঙ্গিতে কিছু বললে সেটাকে বেশি পছন্দ করে। এবং ট্রলগুলি যদি দেখেন, ট্রলের মাধ্যমে কিন্তু এই জিনিসগুলো বের হয়ে আসে যে দ্য ওয়ে অফ এক্সপ্রেশন তারা কিরকম পছন্দ করে। সুতরাং আমরা ওই ল্যাঙ্গুয়েজ, তাদের ল্যাঙ্গুয়েজটা পিক করার চেষ্টা করছি, তাদের ওয়ে অফ আর্টিকুলেশনটা পিক করার চেষ্টা করছি, এবং তাদেরকে দিয়েই তাদের জন্য এই হ্যান্ড ওয়াশিং প্রমোশনের জন্য এই সিরিজটা ডেভেলপ করছি। আমি আশা করি আপনারা সবাই দেখবেন। এটার নাম বিচ্ছুজ, মানে বিচ্ছু ছেলে মেয়ে, বিচ্ছুদেরকে নিয়ে এই ঘটনা। নিশ্চয়ই খুবই একটা ইন্টারেস্টিং প্ল্যাটফর্ম মনে হচ্ছে, মানে পুরো গল্পটার মধ্যেই যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে খুবই নিশ্চয়ই আমরা সবাই বিষয়টাতে ইন্টারেস্টিং ইস্যুস গুলো খুঁজে পাবো নিশ্চয়ই। আমি একটু আমাদের ডিসকাশনটা একটু ওয়াইড করতে চাই। আমি মিথিলা হক, স্টোরিজ ফর পিস, তাকেও একটু সংযুক্ত করে নিতে চাই। তিনিও আছেন আমাদের সাথে, রোহিঙ্গাদের নিয়ে কাজ করছেন এবং একটা পিস মেকিং এডুকেশনাল কারিকুলাম দাঁড় করাচ্ছেন। আমি মিথিলা হক, আপনি যদি শুনতে পান, আপনাকে যদিও আমি এখনো স্ক্রিনে দেখতে পাচ্ছি না, আপনার কাছ থেকেও আসলে আপনার অভিজ্ঞতা জানতে চাই। যে মিথিলা হক, আপনাকে পেয়েছি, কিভাবে কাজ করছেন এবং সেই এডুকেশনাল কারিকুলামটা সেটি কিভাবে কাজ করছেন, পিস মেকিং এ কিভাবে ভূমিকা রাখছেন, কি কাজ করছেন? ধন্যবাদ। আসলে আমার এখন খুবই ভয় লাগছে, কারণ আজকে আমাদের সাথে যারা গেস্ট আছেন তারা এত কাজ করেছেন, তাদের কাজ এতদিন দেখেছি, তাদের সাথে যে আমি কথা বলার সুযোগ পাবো সেটা আমি কখনো কল্পনা করিনি। তারপরও যেহেতু জিজ্ঞেস করা হচ্ছে, আমার ছোট কাজের পরিসর থেকে আমরা যা করছি আমি সেটাই তুলে ধরার চেষ্টা করব। তো বর্তমানে আমাদের কাজটা তো অনেকদিন ধরেই চলছিল, আমরা বিভিন্ন স্কুল বা কমিউনিটিতে কাজ করতাম, কিন্তু বর্তমানে যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, আমরা সবাই বাসায় বন্দি, সেখানে আমাদের যে প্রজেক্ট আছে স্টোরিজ ফর পিস, সেই প্রজেক্ট থেকে আমরা স্টোরি টেলিং এরকম একটা সেশনের আয়োজন করেছি শিশুদের জন্য। এবং এই স্টোরি টেলিং সেশনটা আয়োজিত হচ্ছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, যেহেতু আমার একটা নেটওয়ার্ক আছে ইউনেস্কো, MGIP এবং আরো অনেক ধরনের ইয়থ নেটওয়ার্কের সাথে আমি যুক্ত, অনেককে আমি চিনি। তো ওই নেটওয়ার্কিংটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। বিভিন্ন দেশের বিভিন্ন ইয়থরা যারা আছেন তাদেরকে আমরা এক জায়গায় করছি, এবং তারা তাদের ভাষায় আমাদের প্রত্যেক সপ্তাহে বিভিন্ন গল্প তাদের ভাষায় তুলে ধরার চেষ্টা করছেন। এবং এই ইনিশিয়েটিভটা নেয়ার পর আমরা অনেক ভালো ভালো রেসপন্স পেয়েছি, এবং অনেক মানুষ যারা হয়তো আগে আমাদের চিনতেন না, বিভিন্ন দেশ থেকে
তারাও আমাদের সাথে এখন যুক্ত হওয়ার চেষ্টা করছেন। তারা চাইছেন যে তারাও তাদের ভাষায় নতুন কোন স্টোরি যেটা শান্তির বার্তা সবাইকে দিচ্ছে এই ধরনের স্টোরি বলার। আর এর আগে আমাদের স্টোরিজ ফর পিস প্রজেক্টটা শুরু হয়েছিল 2018 সালে। তো এই তখন শেষের দিকে মূলত আমাদের স্টোরি গুলো এক জায়গায় করা, কারিকুলাম তৈরি করা, ওইটার জন্য আমাদের বেশি সময় গেছে। কিন্তু আমরা 2019 সালে আমাদের এই প্রজেক্টটা শুরু করি অফিসিয়ালি। এবং আমার সাথে আমি একা নই, আমার সাথে আছে রিজান। সে ও হচ্ছে মিয়ানমারে থাকে এবং সেও একজন নারী উদ্যোক্তা মিয়ানমারের। এবং আমরা দুজন মিলে এই উদ্যোগটা বাংলাদেশে নেই। এবং বর্তমানে স্টোরিজ ফর পিস মিয়ানমারের 3rd স্টোরি প্রজেক্ট ওরা রান করে, এবং বাংলাদেশে আমাদের নিজেদের অর্গানাইজেশন পাওয়ার টু ব্লুম আমরা রান করছি। আর আমাদের সাথে থাইল্যান্ডেরও একজন ভলেন্টিয়ার আছেন এম, সো উনিও আমাদের সাহায্য করেছেন এই কাজে। আর আর বর্তমানে আমরা আরো একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, যেটা আমার মনে হয় যে তহিদা শেরোপা আপুর কাজের সাথে কিছুটা যায়। সেটা হচ্ছে পিস বিল্ডিং এ আমরা কিভাবে মানুষের মাইন্ডফুলনেস এবং যে মেন্টাল রেজিলিয়েন্স এটা আমরা কিভাবে পিস বিল্ডিং এ ইউজ করতে পারি, এটা নিয়ে আমরা এখন কারিকুলাম তৈরি করা এবং আমাদের ভলেন্টিয়ারদের ট্রেন আপ করা, এটা নিয়ে কাজ করছি। আর আশা করি এটার যখন একটা কারিকুলাম দাঁড় হয়ে যাবে এবং দাঁড় করানো হবে, এবং এরপরে যখন আমরা ফিল্ড লেভেলে কাজ করবো, রেজাল্ট পাবো, তখন হয়তো এটা নিয়ে আরো ভালোভাবে আরো বড় পরিসরে আমি বলতে পারবো। তবে আপাতত এই দুইটা অ্যাপ্রোচে আমরা পিস বিল্ডিং এর উপর কাজ করছি। খুবই দারুণ। কাজ করতে চাইলে আসলে কত ভাবেই যে কাজ করা যায়, কত ভাবেই যে সমাজে অবদান রাখা যায়, সেটি অনেক কিছু শিখছি। এবার একটু শুনতে চাই, শার্নিলা কবির আছেন আমাদের সাথে, ফুটস্টেপস এর কো-ফাউন্ডার। শার্নিলা কবিরকেও নিশ্চয়ই আমরা, আমি অন্ততপক্ষে এখনো স্ক্রিনে পাচ্ছি না, আমি স্ক্রিনে পেলেই ওনাকে দেখতে চাই এবং আপনাদের অভিজ্ঞতা জানতে চাই। আপনারাও হাইজিন নিয়ে কাজ করছেন, আমি জানি না হাসিন জাহানের কাজের সাথে কোনোভাবে সেটি মিলছে কিনা, আমি সেই জায়গাটিতে শুনতে চাই। নিরাপদ খাবার পানি নিয়ে কাজ করছেন, হাইজিন নিয়ে কাজ করছেন, এই সময়টাতে তো খুব বিশেষ মানে একটা প্রয়োজনীয় জায়গা বলে মনে হয়, স্পেশালি কোভিড-19 আমরা যেভাবে নতুন একটা বাস্তবতা দেখছি। শার্নিলা কবির, আপনাদের কাজের পরিধিটা জানতে চাই, এই সময় বিশেষ করে কোভিড-19 প্রেক্ষাপটে কি করছেন? জি, আসসালামু আলাইকুম। আমি প্রথমে সবাইকে মানে আমার অভিনন্দন, মানে I want to say hello to everybody and thank you for including me. আমি পার্সোনালি ফুটস্টেপসে আমরা ওয়াশ নিয়ে কাজ করি। তো হাসিনা আপার সাথে আমার মানে I have seen her, I've been following her work and I am truly inspired by everything she does. এবং শাগুফা আপার সাথে আমার অনেক ক্লোজ ভাবে কাজ করা হয়। আমরা তাদের মাদ্রাসাতেও আমরা বিশুদ্ধ পানির ব্যবস্থা করে থাকি আমাদের প্রজেক্ট তৃষ্ণার মাধ্যমে। তো মেইনলি আমরা ওয়াশ অ্যাডভোকেসিতে কাজ করলেও আমরা এবার কোভিডে যেহেতু আমরা ইনস্টলেশন করতে পারছি না, আমরা বাইরে যেতে পারছি না, বা আমাদের অ্যাওয়ারনেস ওয়ার্কশপ বা ফিল্ডের যে ওয়ার্কটা, যেহেতু এটা একদমই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, যেহেতু সবাই বাসায় কোয়ারেন্টিনের মাধ্যমে। তো আমরা তখন দেখলাম যে আমরা যেসব কমিউনিটিতে কাজ করি ওখানে সবার জীবিকা বা আয়ের যে ব্যবস্থা ওগুলো সব বন্ধ হয়ে গেছে, এবং আমাদের বেশিরভাগ স্কুল বা যতগুলো প্যারেন্টস আছে they're really struggling to earn their livelihoods to eat. So তখন আমরা দেখলাম যে আমাদের এখন ঘরে বসে থেকে ওয়াটার অ্যাডভোকেসি বা মানে সেফ ড্রিঙ্কিং ওয়াটারের দিকে যদি আমরা পুশ করতে চাই, there is a greater need that is out there right now, which is the hunger or the need for survival. তো তখন আমরা যেটা ডিসাইড করলাম ইজ আমাদের যেহেতু একটা ফান্ড রেজিং নেটওয়ার্ক আছে এবং আমরা রিলিফ ওয়ার্কে আগেও কাজ করেছি, 2013 সালে ফুটস্টেপস ফাউন্ডেড হয় এবং তখন থেকে 2018-19 পর্যন্ত আমরা কিন্তু ইমার্জেন্সি ড্রাইভস করে এসেছি। তো এই কোভিডেও ইটস নাথিং ডিফারেন্ট। আমরা একটা ফুড ড্রাইভ শুরু করেছি যেখানে আমরা উইমেন ইন প্রস্টিটিউশন, ট্রান্সজেন্ডার, হিজরা কমিউনিটি এবং বিভিন্ন লো ইনকাম কমিউনিটিসকে সাপোর্ট করে যাচ্ছি। এখানে আমাদের এম হচ্ছে টু সাপোর্ট দোজ হু আর বিং ওভারলুকড বাই লার্জ স্কেল এইড ডিস্ট্রিবিউশন এফর্টস অর দোজ হু আর বিং মার্জিনালাইজড ফ্রম দ্য মেইন স্ট্রিম এইড এফর্টস। কারণ এখন ট্রান্সজেন্ডারদের পাশে দাঁড়ানোর বিভিন্ন এইড এফর্টস আছে, কিন্তু আমরা যখন শুরু করি একদম মার্চের শেষের দিকে, লকডাউনটা যখন শুরু হয়, তখন আমাদের মানে we were one of the few, মাত্র হাতে গোনা 2-3 জন ছিল। তো ওখান থেকে এখন প্রায় মে মাস হয়ে গেল, আমরা 1 মাসের বেশি
ডোনেশনস করে যাচ্ছি। আমরা ওভার 600 ফ্যামিলিজ কে সাপোর্ট করেছি প্রায় 13টি ইউনিয়নে, এবং 157 জন হিজড়া এবং ট্রান্সজেন্ডারকেও আমরা সাহায্য করতে পেরেছি। তো গতকালও আমরা কুষ্টিয়াতে 100 জনকে মিরপুর উপজেলাতে দিয়েছি, এবং আমরা এভাবেই কাজ চালিয়ে যাচ্ছি। আর আমার একটা কোয়েশ্চেন ছিল হাসিন আপার জন্য, অ্যাকচুয়ালি মানে আমি ফলো করছিলাম সকাল থেকে ওয়েবিনারটা। আপা, সো যেহেতু আমরা সবাই জানি যে কোভিড প্যান্ডেমিকের সময় ওয়াশ অ্যাডভোকেসিটা অনেক ইম্পর্টেন্ট, এবং আপনি জানেন আমি জানি যে ওয়াশটা কতটুকু গুরুত্বপূর্ণ, কিন্তু লার্জ স্কেলে দেখি যে ওয়াশ নিয়ে মানুষের কিন্তু অ্যাওয়ারনেসটা ওরকম বেশি নাই। হাউ ডু ইউ সি ওয়াশ অ্যাডভোকেসি ইন দ্য পোস্ট প্যান্ডেমিক ওয়ার্ল্ড টু প্লে আউট? মানে আপনি কি মনে করেন যে এখন ওয়াশের লাইক মানুষ এসডিজি 6টাকে আরো বেশি প্রায়োরিটি দিবে, বা মানুষ কি এটার ক্ষেত্রে আরেকটু আন্ডারস্ট্যান্ডিং হবে, নাকি এটা শুধুমাত্র মানে প্যান্ডেমিকের জন্যই মানুষ হাত ধুবে এবং প্যান্ডেমিকের পর এভরিথিং উইল গো ব্যাক টু দ্য ওয়ে ইট ওয়াজ and SDG 6 or wash awareness will go back to normal, মানে go back to the way? প্রথম কথা হচ্ছে যে আমরা বাংলাদেশে পুরো কাজটাই মানে এই প্যান্ডেমিকটা ফেস করেছে একটা ফায়ার ফাইটিং মোডে। আমাদের কিন্তু সত্যিকার অর্থে সামগ্রিক পরিকল্পনা ছিল না, আমরা ওভাবে আগাই নাই। এবং আমরা যদি ক্রিটিক্যালি দেখি, সরকার যেই কমিটিটা গঠন করেছেন 17 সদস্য বিশিষ্ট, এখানে সেরকম ভাবে পাবলিক হেলথ এক্সপার্ট, ওয়াশ এক্সপার্ট কেউই নাই, শুধু মেডিকেল ডাক্তার। সুতরাং সে আবার আগের মতো যে হয়ে যাওয়ার পরে আমরা কিভাবে কোভিড ঠেকাবো সেটাই করছি, কিন্তু প্রিভেন্টিভ মেজার যেটা হাত ধোয়া, সেখানে আমরা খুব একটা নজর দিচ্ছি না। এখন আসেন যে আমরা আসলে কি ধরনের অ্যাডভোকেসি পদক্ষেপ নিয়েছি। একটা হচ্ছে যে আমাদের এইখানে কিভাবে ইনভেস্টমেন্ট বাড়ানো যাবে, সরকারের ইনভেস্টমেন্ট বাড়ানো যাবে, এবং সরকারি প্রকল্পের বাইরেও যে সমস্ত ডেভেলপমেন্ট পার্টনার আছে সেইখানে কি ধরনের ইনভেস্টমেন্ট যাবে, সেটা নিয়ে আমরা সামনে এই জুন মাসের প্রথম সপ্তাহে একটা প্রেস কনফারেন্স করব। এটাকে আমরা বাজেট অ্যাডভোকেসির আওতায় বলি, যে আমরা ওয়াশ বাজেট কোন কোন খাতে বাড়ানো যায় এবং কিভাবে বাড়ানো যায়, কেন বাড়ানো দরকার, এটা নিয়ে আমরা সরকার পক্ষকে এ ধরনের একটা সুপারিশমালা পেশ করব। এটা একটা। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে একটা হাইজিন প্রমোশন গাইডলাইন আছে, স্ট্র্যাটেজি আছে। প্রমোশন 2012 হয়েছিল এবং তারপরে এটার আপডেটও হয় না, এটার বাস্তবায়ন হয়। তো আমরা আসলে এটা নিয়ে চিঠি লেখালেখি করছি, পার্সু করছি যে এটা যেন আপডেট হয় এবং এটা যেন এই প্যান্ডেমিকের এই বিষয়টাকে অ্যাড্রেস করে এটাকে সেকেন্ড ভার্সন তৈরি হয়। এটা গেল দ্বিতীয়। তৃতীয় হচ্ছে যে আমরা চিন্তা করছি এবং আমরা এটা পার্সু করছি এবং অনেক জায়গায় এটা সম্ভবও হয়েছে, সরকারের যে রিলিফ প্যাকেজ হচ্ছে সেখানে সাবান একটা ম্যান্ডেটরি করা, কারণ সাবান ছাড়া আসলে মানুষ এই হাইজিন প্র্যাকটিসটা করতে পারবে না। আমাদের সমস্ত কাজের পরবর্তীতে এই হাইজিনটাকে গুরুত্ব দিয়ে আমাদের প্রমোশনাল কাজটা চালিয়ে যেতে হবে, এবং এখানে আপনাদেরও একটা বড় ভূমিকা আছে ফুড স্টেপ হিসাবে। মানে ফুড স্টেপ আমি একটু অ্যাড করতে চাই যে আমরা কিন্তু লাইফ বয় সাবান দিয়ে যাচ্ছি যাতে মানুষ এনকারেজড হয় ঠিকমতো হ্যান্ড ওয়াশিং করার, এবং আমাদের লার্জ স্কেল প্ল্যান আছে পোস্ট প্যান্ডেমিকে টু স্টেপ অ্যাওয়ে ফ্রম অনলি সেফ ড্রিঙ্কিং ওয়াটার, আর স্কুলসে প্রপার ওয়াশ সিস্টেম সেট আপ করা, যে মেনস্ট্রুয়াল হাইজিন থেকে শুরু করে হ্যান্ড ওরাল কেয়ার সবকিছু আমরা একটা প্রপার একটা ওয়াশের আমরা একটা প্যাকেজ শুরু করতে চাই স্কুলসে। যেহেতু আমাদের প্রায় 50টা মানে 30-এর ঊর্ধ্বে আমরা এখন চলে গেছি এবং আমরা স্টেডিলি হেডিং টু 50 স্কুলস। তো আমাদের ইচ্ছা আছে এই 50টা স্কুলে এখন শুধু সেফ ড্রিঙ্কিং ওয়াটার না, কিন্তু লার্জ স্কেল একটা ওয়াশ মানে ওয়াশ একটা সিস্টেম তৈরি করার ওখানে। দারুণ উদ্যোগ। এবং বলছিলেন যে পোস্ট প্যান্ডেমিক, এই প্যান্ডেমিকটা যে আসলে কতদিন চলবে তার কোনো মানে তার কোনো একটা প্রেডিকশন এখনো পর্যন্ত করা যাচ্ছে না। এবং আমরা দেখছি দ্বিতীয় ধাপ, মানে যারা অলরেডি এই প্যান্ডেমিক থেকে মনে করছে যে আমরা বুঝি বেঁচে গেলাম, তারা আবার দ্বিতীয় ধাপে আক্রান্ত হচ্ছে। সো এটা হয়তো চলতে থাকবে। অতএব এই ওয়াশ এর কার্যক্রমটা নিশ্চয়ই একটা সুদূর প্রসারী জায়গায় গিয়ে পৌঁছাবে। নিশ্চয়ই আর আগের অবস্থানে আমাদের সেই অসচেতন অবস্থায় ফিরে যাওয়ার মতো কোনো বাস্তবতা নেই। আমরা এতক্ষণ যে আলোচনায় আসছিলাম, আমরা আসলে প্রত্যেকের কাছ থেকেই আমরা যে বেস লাইন ধরে আজকের আলোচনাটা শুরু করেছিলাম, যে ওমেন ইন প্যান্ডেমিক কিভাবে তারা সার্ভাইভ করছে, অন্যকে সহায়তা করছে, এই পরিস্থিতিতে রিয়াক্ট করছে,
এবং এর মধ্য দিয়ে কিভাবে ইভলভ করছে, এই জায়গাটি কিন্তু আমাদের প্রত্যেকের জায়গা থেকে, প্রত্যেকের কথা থেকে, আলোচনা থেকে এবং প্রশ্নগুলো থেকেও বিভিন্ন ভাবে সেই বিষয়গুলো উঠে আসছিল। শিরোপা, আপনি যদি এই বিষয়ে আরেকটু পরামর্শ দেন, বিশেষ করে এই সময়ের জন্য আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি যদি একটু পরামর্শ দেন। আপনি বলছিলেন সমস্যাগুলো নিয়ে কথা বলছিলেন, কিছুটা বলেওছেন নিশ্চয়ই যে সবাইকে যেন, পরিবারের সবাইকে যেন গুরুত্বপূর্ণ বোধ করানো যায়। শেষ অবস্থান থেকে যদি আরেকটু বলেন যে এই বিশেষ পরিস্থিতিতে নিজেদের জন্য প্রত্যেকে নিজের মানে মনের বন্ধু হিসেবে আপনারা সহযোগিতা করছেন, নিজেকে নিজের বন্ধু বানানোর জন্য কি করা যেতে পারে? ভায়োলেন্স গুলোকে, জেন্ডার বেসড ভায়োলেন্স নিয়ে আপনি কথা বলছিলেন, সেটাকে নারীরাও কোন অবস্থানে যেতে পারে, পুরুষদের মানসিকতাটাও এই সময় কিভাবে বিল্ড করা যায়? অনেকগুলো অ্যাসপেক্ট কিন্তু জুড়ে দিয়েছি। না, অবশ্যই আমি বুঝতে পেরেছি। আসলে আমি শুরু থেকে যেটা বারবার বলছিলাম যে এটা আসলে একদিনের মাইন্ডসেট, আসলে একদিনে তো চেঞ্জ হবে না, কিন্তু আমি এই সময়টাতে আমি নিজেকে কি করে ভালো রাখতে হবে, শুধুমাত্র আমার মানে শুধু নারীরা ভালো রাখবে, পুরুষরা ভালো রাখবে, ব্যাপারটা এরকম না। আমরা সবাই মিলে সম্মিলিত ভাবে এই সময়টা খুব সলিডারিটির খুব প্রয়োজন, একে অন্যের সহমর্মী হওয়া, অন্যের পাশে একে অন্যকে বোঝা, এটা আমার মনে হয় যে খুব দরকার এই সময়টা। তার একজন মানুষের ব্যাপারে কতখানি আমি রেসপেক্টফুল, কতখানি আমার এমপ্যাথি কাজ করে, এটা আমার সেটা দেখানোর একটা সবচেয়ে ভালো সময়, উপযুক্ত সময় যে আমি কিভাবে এটা দেখাতে পারি। আমার কাছে আমরা যেটা সবসময় বলছি যে এই সময়টাতে আমরা পরিবার মিলে যদি ধরেন যে আমরা খুব জিনিসটা খুব মনে হয় যে খুব কাজে দিবে না, যে আমরা হয়তো মনে করি অনেক সময় যে আমি এত নিজের ব্যাপারে এত টেক কেয়ার কেন করব, নিজের জন্য আবার এত কি করব। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এই সময়টাতে একটু নিজেকে একটু স্পেস দেয়া। যার বাড়িতে হয়তো দুটাই ঘর, তারও কিন্তু নিজের মতো করে একটা কল্পনার জগতে সে 5 মিনিট থাকতে পারে। ওইটা কিন্তু আমার কল্পনার জগৎ থেকে কিন্তু আপনি আমাকে সরাতে পারবেন না। ওই 5টা মিনিট কিন্তু শুধু আমার জন্য। আমার হয়তো একটা খোলা বারান্দা নেই, আমার হয়তো ছাদে যাওয়ার উপায় নেই, আমার পরিবার হয়তো মনে করে না যে আমি সারাটাক্ষণ কাজের মধ্যে থাকবো, কিন্তু হয়তো ঘুমানোর আগে 5টা মিনিট সময় হয়তো আমি পাচ্ছি। ওই 5 মিনিট সময়ে আমি কিন্তু আমার কল্পনার জগতে আমার সারাদিন যা যা করতে ইচ্ছা করেছিল, আমি কিন্তু সেই জায়গাগুলোতে সেই কাজটা করতে পারি। সেটা কিন্তু আমাকে মানসিক ভাবে কিছুক্ষণের জন্য হলেও প্রশান্তি দিবে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, ধরেন যে কিছু প্র্যাকটিস করা, যে আমরা পরিবার, যে যখন আমরা যেহেতু আমরা অনেক মানে মোস্ট অফ দা মানুষ আমরা এখন পরিবারের সাথে থাকি, আমরা অনেকদিন যেহেতু আমাদের পরিবার খুব নিউক্লিয়ার ফ্যামিলি এখন আমাদের সবারই, আমরা অনেকজন মিলে থাকি না, কিন্তু হয়তো এই সিচুয়েশনে সেরকম থাকতে হচ্ছে। হয়তো কোনো একটা আত্মীয় আমাদের পাশে থাকতে এসেছে, বা আমাদের এক্সটার্নাল ফ্যামিলির লোকজন আমাদের থাকতে তো যে কারণে যেতে পারেনি, ওনারাও হয়তো আমাদের সঙ্গে এই সময় আছে। তা আমরা একে অন্যের ব্যাপারে যদি একটু সহনশীল আচরণ করি, মানে আমরা এমন কোনো কথা বলবো না, এমন কোনো আচরণ করবো না যে ছোট করে, এটা কিন্তু আমি বুঝতে পারি। এইটুকু বোঝার ক্ষমতা নিশ্চয় আমাদের থাকে যে আমার কোন কথাটা অন্য কষ্ট পাচ্ছে, আমার কোন আচরণটা, বা আমি যদি হয়তো না বুঝে করেও ফেলি, আমি যদি মানুষটাকে কি আবার বলি যে আমার ওই আচরণটা এই সময় করা উচিত হয়নি, আমি সেই জন্য খুবই দুঃখিত, এবং আমি এই জিনিসটার জন্য আমি এই কাজটা করতে চাই, যে তোমার এই মনের কষ্টটা কিছুক্ষণের জন্য কমানোর জন্য, সেটা কিন্তু আরেকটা মানুষকে অনেক ভালো লাগা দিবে। সেই ছোট ছোট প্র্যাকটিস গুলো যদি আমরা পরিবারগুলোতে করতে পারি, আমার মনে হয় তাহলে কিছুটা সমস্যা হয়তো সমাধান হবে, হয়তো পুরো সমস্যাটা। এবং ধরেন মনের বন্ধু বা মনের বন্ধুর মতো অন্য যে কাউন্সিলিং প্ল্যাটফর্ম গুলো আছে, আমরা কিন্তু সেখানেও রিচ করতে পারি, যাতে হচ্ছে আমরা অনেক সময় কি নিজে নিজে হয়তো আমি সমস্যাটা সমাধান করতে পারি না, ছোট সমস্যাটাকে অনেক সময় বড় করে ফেলি, বা সমস্যাটা হয়তো সেলফ একটা বড় সমস্যা, সেই সমস্যাগুলো যখন আমরা এক্সপার্টের কাছ থেকে কোনো সমাধানটা নিব একটা সাইন্টিফিক ওয়েতে, তখন আমাদের হয়তো বুঝতে পারবো, সে আমাদেরকে একটা সঠিক নির্দেশনা দিতে পারে যে আচ্ছা এইটা প্র্যাকটিস করলে বা এটা আমি এই মুহূর্তে করলে হয়তো আমি এই সিচুয়েশনটা থেকে বের হতে পারবো, আমার হয়তো এই রিলিফটা আমি পাবো। এবং আমরা অবশ্যই মনে করি না যে একটা মানুষের কোনো একটা অ্যাবিউসিভ সম্পর্কের মধ্যে থাকা উচিত। আমি সেটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, কারণ মেয়েদেরকে সোসাইটি বহু বছর ধরে এক ধরনের কন্ট্রোল করতে চায়, যেটা হাসিনা আপা বলছিলেন যে শাশুড়ি আসলে ভাবে যে, বা আরেকজন হয়তো ভাবে যে আমার তার প্রতি কন্ট্রোল করতে হবে। এই যে অন্যকে একটা কন্ট্রোল করার চেষ্টা, একটা আমার ক্ষমতা দেখানোর চেষ্টা, আমার মনে হয় ক্ষমতা দেখানোর চেষ্টা বা কন্ট্রোল করার জায়গাগুলো আমরা অন্য অনেক জায়গাতে প্র্যাকটিস হয়তো করতে পারি, যেটা আমার সোসাইটিকে আমার কমিউনিটিকে অনেক ভালো কিছু দিবে। সেটা আমি আমার পরিবারে করব না, আমি আমার পরিবারে আমার পার্টনারের প্রতি, আমার মায়ের প্রতি, আমার বোনের প্রতি বা আমার ভাই বোনদের প্রতি আমরা ওই
ওই কন্ট্রোল করার চেষ্টাটা করব না। আমরা সেই এনার্জিটুকু আমরা যদি সোসাইটির অন্য কোনো জায়গায় আমরা ভালো জায়গায় কাজে লাগাতে পারি, আমার মনে হয় সেই জায়গাটা থেকে অনেক ভালো একটা মানে ভালো ফল আসবে। এবং আপনি একটা কথা বলছিলেন যে ট্রল করা, এটা আমারও খুবই মানে আসলে খুব দুঃখজনক ব্যাপার যে আমরা যখন কাজ করছি, এই যে আমরা এই যে আমি বারবার যে বলছিলাম যে আমরা যে প্র্যাকটিস করি না যে অন্যের কাজটাকে মানে মানে ছোট হিসেবে দেখা বড়, আমরা মনে করি না যে আমরা এখন অনেক কিছু নিয়ে কিন্তু অনেক অনিশ্চয়তার মধ্যে আছি যে কাজ কি থাকবে কি থাকবে না। আমরা যদি ওই প্র্যাকটিসটা করে ফেলি যে না আজকে যদি মনের বন্ধু কোনো কারণে একটা কাজ এটাকে যদি কাজ হয়তো অ্যাপারেন্টলি সমাজে মনে হবে সো ছোট কাজ, কিন্তু সেই কাজটা যদি আমি আসলে করি, কাজের কোনো ছোট বড় নেই, কাজের মনে করতে হবে যে কোনো কাজই আসলে বড় কাজ, যে কাজটা আমি রেসপেক্টফুলি করতে পারি। আমরা ওই জায়গাগুলো করতে পারি না, তো অনেক সময় মাইন্ডসেটটা ওই জায়গাটা সমস্যা থাকার কারণে তখন আমরা মনে করি কাজটা ছোট কাজ, আমার যদি চাকরিটা চলে যায় তাহলে কি আমি যে কাজটা করবো সেটা যদি ছোট কাজ হয়, কাজের সাথে সেটা যে এর থেকে বড় পজিশন না হয় তাহলে কি আমি কাজটা করতে পারবো কিনা। আমার মনে হয় এই সময়, এখন এই সময়টা আমাদের প্রত্যেকের জন্য খুবই একটা স্ট্রাগলিং এর সময়। আমরা প্রত্যেকে খুবই মানে অস্থিরতার মধ্যে আছি, এগুলো সবকিছুই খুবই স্বাভাবিক এই সময়ের জন্য। কিন্তু আমার মনে হয় যে আমার থিঙ্কিং প্রসেস গুলোকে যে আমরা যে একটু নিজেকে একটু ভেবে একটু বুঝতে পারি যে আমরা কি করা উচিত আমার আসলে জীবনে, সুযোগ কিন্তু বারবার জীবনে আসে না। আমাদের করোনা আমাদেরকে সেই সুযোগ এনে দিছে যে আমাদের থিঙ্কিং প্রসেসটাকে আমরা কি ভাবছি নিজের জীবন নিয়ে, আমার পরিবার নিয়ে, এবং আমার যদি কোনো দুর্বলতা থেকে থাকে মানুষ হিসেবে আমার হিউম্যান কোয়ালিটিতে, নট অনলি শুধুমাত্র আমার পার্সোনাল ডেভেলপমেন্টের জায়গা, আমার পার্সোনাল গ্রুমিং এর জায়গায় যদি কোনো আমি মনে করি যে আমার এইটুকু শিখলে বা এইটুকু করলে এতে কিন্তু আমি ছোট হয়ে যাব না অন্যের কাছে কোনো সাহায্য চাইলে, তো আমার কাছে মনে হয় ওই জিনিসগুলো আমরা প্র্যাকটিস করতে পারি এই সময়। এই দুর্যোগকেই একরকম সুযোগ হিসেবে নেবার কথা বলছেন তৌহিদা শিরোপা, দারুণ ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি। এবং নিশ্চয়ই এরকম ইতিবাচক মানসিকতা নিলেই আমরা এই সময়টা, এই স্ট্রাগলিং সময়টাতে সার্ভাইভ করে যাব এবং এর মধ্য দিয়ে এই এত চ্যালেঞ্জ, এত অডস এর মধ্যে আমরা বিকশিত হতে পারবো, ইভলভ করতেই থাকবো, ভবিষ্যতের দিকে যেতে থাকবো। সিদ্ধার্থ গোস্বামী, ক্লোজিং রিমার্কস, ভোট অফ থ্যাঙ্কস আপনাকে অনুরোধ করছি, আপনি একটা ক্লোজিং রিমার্কস আমাদের জন্য। থ্যাংক ইউ শারমিন আপা ফর গিভিং মি দ্য ফ্লোর। ফার্স্ট অফ অল আমি আমাদের প্যানেলিস্ট যারা আছেন, শেগফি আপা হয়তো বা নেটের প্রবলেমের কারণে এই মুহূর্তে আমাদের সাথে কানেক্টেড নাই, উনি অ্যাপোলোজাইজ করেছে আর কি। এটা খুব স্বাভাবিক আর কি, আমাদের এটা এখন এই নিউ নর্মাল যেটা হয় আর কি, সবসময় আমরা এটা দেখছি যে আমাদের ক্ষেত্রে হয় আর কি। অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো মিটিং এ হঠাৎ করে ইলেকট্রিসিটির কারণে বা নেটের প্রবলেমের কারণে ডিসকানেক্টেড হয়ে যেতে হয়, ইটস ভেরি নর্মাল। বাট আমি হাসিনা আপা, টিনা আপা, শিরোপা সবাইকে আমি খুব ধন্যবাদ জানাতে চাই ইউএনডিপির পক্ষ থেকে যে আমাদের সাথে জয়েন করার জন্য। সবাই আমরা বাসায় থাকি, কিন্তু যেটা হচ্ছে যে আমাদের যে নর্মাল যে সাইকেলটা কাজের, সেটা অনেক ক্ষেত্রে হ্যাম্পার হচ্ছে। প্রফেশনালি কানেক্টেড তাদেরকে অনেক বেশি কাজ করতে হচ্ছে এখন। দেখা যাচ্ছে আগে হয়তো বা 9টা 5টা বা বড় জোর হয়তো বা 7টা পর্যন্ত কাজ করতে হতো, বাট এখন দেখা যাচ্ছে রাত 1টা 2টা পর্যন্ত অনেক মেইল এক্সচেঞ্জ করতে হয়। আমি পার্সোনালি জানি টিনা আপা ইজ কারেন্টলি হচ্ছে কল ফর ন্যাশনাল কোঅর্ডিনেশন করছে, মোর দ্যান 1000 আইডিয়া সেখানে আসছে। দে আর ট্রাইং টু ফিগার ইট আউট যে হচ্ছে বেস্ট আইডিয়া গুলো সিলেক্ট করার জন্য। মনের বন্ধুর শিরোপা বলছিল যে হচ্ছে যে তাদের অনেক কল রিসিভ করতে হচ্ছে আর কি। সো যে বিষয়টা আসলে আজকে আলোচনা ছিল আর কি, যে আমাদের মেইন যে ব্যাপারটা যে ওমেন ইন প্যান্ডেমিক তারা আসলে কিভাবে কাজ করছে, সার্ভাইভ, দে আর নট অনলি সার্ভাইভিং দেমসেলভ, অলসো দে আর হেল্পিং আস টু হাউ ক্যান উই সার্ভাইভিং ইন দিস নিউ নর্মাল সিচুয়েশন। এটা খুব ভালোভাবেই আসলে এখানে উঠে এসেছে। আমাদের সাথে যারা ছিল আমাদের ফেসবুক লাইভে ছিল বা আমাদের পিস্টক ক্যাফের যে প্যাটার্নটা, সেটা আসলে পরবর্তীতে আমরা পোস্ট প্রোডাকশনে আমরা শেয়ার করি ফর মাস পিপলের সাথে শেয়ার করার জন্য। আমার ধারণা সবাই বুঝতে পারবে যে আমাদের এই ধরনের চ্যালেঞ্জের সময় হচ্ছে কিভাবে হচ্ছে ওমেনরা পার্টিসিপেট করছে আর কি। হাসিনা আপারা হচ্ছে বেশ চমৎকার কাজ করছে আর কি। ওয়াশের যে ব্যাপারটা আসলে এটা আমাদের বিহেভিয়ারাল একটা প্র্যাকটিসের ব্যাপার আর কি। সো যে কথা বললো আমি ওইখানটা ধরেই যদি শেষ করি যে হচ্ছে এটা একটা অপরচুনিটি হিসেবে যে দেখা আর কি, যে আসলে চ্যালেঞ্জের বাইরেও আরো অনেক পটেনশিয়ালের একটা ব্যাপার আছে আর কি। আমরা ডিজিটাল বাংলাতে কথাবার্তা বলছিলাম অনেকদিন যাবত, আসলে যে অনেক কিছুই আমরা চাইলে হচ্ছে যে কানেক্টেড করা আর কি। আমরা পিস্টক ক্যাফে এটা 4th এডিশন আর কি, হয়তো কোভিড এর এই সিচুয়েশন না হলে আমরা হয়তো এইভাবে ভাবতেও পারতাম না। আমরা 2টা ইভেন্ট কিন্তু করেছি হচ্ছে নর্থ এন্ডে। সো কোভিড এর কারণে আমাদেরকে বাধ্য হচ্ছে যে আমরা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে হচ্ছে সবাই সাথে কানেক্ট করে কিভাবে আমরা প্রোগ্রামগুলো কন্টিনিউ করতে পারি।
সো এই যে ব্যাপারগুলো আর কি, যে আমরা এটার কতটুকু অ্যাডভান্টেজটা নেওয়া যেতে পারে আর কি, ফ্যামিলির সাথে সময় স্পেন্ড। সো এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় খুবই পজিটিভ একটা ব্যাপার। শাগুফি আফা যেমনটা বলছিলেন যে মাদ্রাসা স্টুডেন্টদের নিয়ে কাজ করা, ওয়াশের কাজের জায়গা থেকে হাসিনা আপারা হুমায়ুনকে নিয়ে কাজ করছেন আর কি। সো থ্যাংক ইউ। আমি সবাইকে আবারও দিতে চাই যে হচ্ছে যে তাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। আই হোপ দ্যাট আমরা ইন ফিউচারে আপনাদেরকে আবার সাথে পাবো। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ। মিথিলা হক তিনিও সবাইকে থ্যাঙ্কস বলছেন, প্যানেলিস্টদেরকে তিনি বলছেন তিনি ইন্সপায়ার্ড। এই বক্তব্যটাও একটু আমি জানিয়ে দিলাম মিথিলা হকের পক্ষ থেকে। থ্যাংক ইউ সবাই ভালো মিথিলা হক থাকেন। এবং হচ্ছে স্টোরিজ অফ পিস এর যারা ছিলেন আর কি, হ্যাঁ। তাদের ধন্যবাদ আর কি, তাদের ইন্সপিরেশনাল যে গল্পগুলো আছে আমাদেরকে শোনানোর জন্য আর কি। আই হোপ দ্যাট এটা শুনে আরো অনেকেই ইন্সপায়ার্ড হবে। নিশ্চয়ই। সবাই ধন্যবাদ দিচ্ছেন। হ্যাঁ নিশ্চয়ই, এতক্ষণ খুব একটা ভালো আলোচনার মধ্যে আমরা ছিলাম। অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম, অনেক অভিজ্ঞতা শুনলাম, সবার কাছ থেকে অভিজ্ঞতা শুনলাম, এবং আমাদের যে বেস লাইনটি ছিল আজকের আলোচনায়, আমার মনে হয় আমরা খুব সুন্দরভাবে সেটি কভার করেছি। সিদ্ধার্থ জাজিতি বলছিলেন সবাই ভালো থাকেন, সবাই নিরাপদে থাকেন, নিশ্চয়ই আবার দেখা হবে। ভালো থাকেন সবাই। থ্যাংক ইউ। শুভেচ্ছা।